সো আলিফ, আমরা যে ঘটনাটা শুনবো এই ঘটনাটা তো বেসিক্যালি আপনি রিসেন্টলি শুনেছেন বোধহয়। জি রাসেল ভাই, গত সপ্তাহে আর কি ঘটনাটা কালেক্ট করি। আচ্ছা। এবং আবারও বলি, আমার একজন রোগী ঘটনাটি শেয়ার করে আমার সাথে ঘটনাটি। আমরা চলে যাই ঘটনা। তারই ঘটনা অ্যাকচুয়ালি, ওইটা ঘটনাটি ঘটে 1999 সালে রাসেল ভাই। তখন গ্রাম থেকে এসছে আর কি, বলতে গেলে মফস্বল থেকে এসছে, সাতক্ষীরা জেলা থেকে এসছে। আমি যা ঘটনা বলছি তার নাম হচ্ছে আফসানা কাদির। তিনিও আজকে ঘটনাটি শুনছেন। তো 1999 সালে ঢাকায় যখন আসে, ঢাকা ইউনিভার্সিটিতে একটি ডিপার্টমেন্টে তিনি চান্স পান, সঙ্গতার কারণে তা প্রকাশ করছি না। তো সেই ডিপার্টমেন্টে চান্স পাওয়ার পরে তো বাসা থেকে প্রেশার আসে যে তাকে থাকতে হবে তার চাচার বাসায়। কারণ বলছে যে না, হোস্টেলে থাকলে তেমন পড়াশোনা হয় না। আমি জানি না ঘটনা সব থেকে মিথ্যা। তো বলছে যে তুমি তোমার চাচার বাসায় থাকবা। তো ঠিক আছে, ঘটার আগে সে তার চাচার বাসায় চলে যায়। তো নাজিরাবাদে সে চাচার বাসা। তো চাচার বাসা যাওয়ার পরে ওই বাড়ির চারতলা, যেটা পুরো চারতলা না আর কি, অর্ধেক ছাদ অর্ধেক রুম। তো চাচা তাকে ওই রুমে জায়গা করে দেয় আর কি। তো সেই রুমটি একটি রুম আর একটি ওয়াশরুম আর একটি রান্নাঘরের মতো আছে, কিন্তু সেখানে কোনো ধরনের গ্যাসের কানেকশন নাই আর কি। তো সে যখন বাসায় ওঠার পর নর্মালি ভালো কন্ডিশনে ছিল। 6 মাস পর হঠাৎ করে চাচা একটা মেয়েকে নিয়ে আসে। তো বলে যে এই মেয়েটি তোর সাথে থাকবে, তোর চাচির দুঃসম্পর্কের আত্মীয়। তো তার মধ্যে জিনিসটা এরকম ভাবে সঞ্চার হয়েছে যে আমি আসলেই তো একা থাকি, একজন লোক পেলে আমার আসলে সময় কেটে যাবে। আমি মাঝে মধ্যে একা ঘুমাই, একা থাকি, আমার একাকিত্ব কেটে যাবে, আমি ওর সাথে গল্প করতে পারবো। এবং ঠিক তাই, অলমোস্ট বান্ধবী সুলভ আচরণ, তুই তাই সম্পর্ক। ঠিক 1 মাস পর রাসেল ভাই, তখন প্রচন্ড বৃষ্টি। অ্যাকচুয়ালি বৃষ্টিটা টানা 3-4 দিন ধরে চলছিল। আচ্ছা। তো ওই বৃষ্টিটা ওই দিন রাত 8টার দিকে, তো যে মেয়েটির সাথে ছিল তার নাম মিতুল। তো বলে যে আমি ভিজতে যাই, চল ভিজি। অলমোস্ট অনেকক্ষণ জোরাজুরি করবার পর তিনি এক প্রকার চটে যান, যা তুই যা, আমি যাব না। সেই গিয়ে বৃষ্টিতে ভিজতে নেমে পড়ে মেয়েটি। এবং হাত পা মানে ছড়িয়ে বৃষ্টিতে ভিজে সে আধা ঘন্টা পরে রুমে চলে আসে। আসার পরে সে ওয়াশরুমে ঢুকে যায়। তো এই রাসেল ভাই, আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে, প্রিয় লিসেনার, আজকের এপিসোডটি খুবই ভয়ঙ্কর একটি এপিসোড। কেননা প্রত্যেকটা ঘটনাই কিন্তু বাছাই করা ভয়ানক ঘটনা। আর যে রাসেল ভাই, আফনান ভাই, বাবু ভাই, ডক্টর আলী ভাই, এনাদের সহ আরো অনেকেরই যত ধরনের ভয়ঙ্কর ঘটনা আছে, প্রত্যেকটি ঘটনা আমি নিজেই বাছাই করে এই এপিসোডে শেয়ার করছি এবং প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি। তাই বলবো, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখি এবং প্রত্যেকটি ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। আসলে এরকম ঘটনা ঘটতে পারে, আমার জানা নেই, আপনার জানা আছে কিনা আমি জানি না। এবং সবাই যদি এরকম ঘটনা, আমি তো ঘটনাটা অফেয়ারও শুনেছি, আমি শুনে কিন্তু মানে আতঙ্কিত, আমি একসাথে মানে আমার আজব লেগেছে ঘটনাটা। মানে এত ওনার ভাষায় যে কেউ যদি এই জিনিসটা প্রত্যক্ষ করে তাহলে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাসের জন্য সে ডিপ্রেশনে চলে যাবে। একদম একদম। তিনি দেখলেন যে মেয়েটি বাসায় রুমে ঢুকে ওয়াশরুমে চলে গেলেন। 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা মেয়েটি বের হচ্ছে না ওয়াশরুম থেকে। তো এই রুম দরজা অনেকবার ধাক্কাধাক্কি করলো। রাত তখন 2টা-3টা বাজে এবং অনেকবার ধাক্কা দেওয়ার পরও আসলে দরজা কেউ খুলছে না। তো তার মোটামুটি চিন্তার বিষয় কি, তার মাথায় অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে। মেয়েটির কি হলো, ভিতরে কোনো অঘটন ঘটলো কিনা, কোনো শব্দও তো পাচ্ছি না। সে নিচে যায় এবং তার চাচাকে উপরে নিয়ে আসে। তো নিয়ে আসবার পর চাচাও দরজা ভাঙতে পারছে না, আসলে দরজাটা অনেক শক্ত ছিল। তো দরজা 3-4 জন মিলে নেওয়ার পর ভাঙার পরে দেখে বাথরুমে আসলে মেয়েটি নাই। আচ্ছা। কিন্তু সবচেয়ে লক্ষ্য করার বিষয় হচ্ছে, খালি চোখের সামনে ঢুকলো বাথরুমে, ঢোকার পরে এবং যখন দরজাটা খোলা হলো তখন বাথরুমে কেউ নাই। অদ্ভুত ব্যাপার যে দেখা গেল যে বাথরুমে কেউ বাম নেই। পাশে ছিল, খোলার বাম পাশে ছিল। দেখো বেসিনের মধ্যে একটি মাথা, সেই মেয়েটির মাথা বেসিনের মধ্যে পড়ে আছে। শরীর নাই, কিছু নাই, এবং আসলে কোনো চিহ্নও নাই যে এখান থেকে আসলে বাকি পোর্শনটা কোথায় যাবে। রাইট, সেটাই। তো চাচা মোটামুটি ভয় পেয়ে যায়। শুধু চাচা না, অ্যাকচুয়ালি আশেপাশের লোকজনেরও কোশ্চেন যে ঘটনাটা কিভাবে ঘটলো। এবং যদি কেউ বলে যে না আমি বাথরুমে মাথা পেয়েছি, এটা কেউ বিশ্বাস করবার যোগ্য, মানে বিশ্বাস কেউ করবে না। বডি কোথায় গেল, রাইট, তাহলে তোমরা কিছু করেছো, এরকম কিছু একটা করতে করতে পুলিশি কেস হয়ে যায় আসলে ভাই।
এবং এই পুলিশি কেসটা তো মনে হয় বাড়িওয়ালা নিজেই করে। এবং চাচা নিজে করে, যে যদি কেউ ক্লেম করে তাহলে আমাদের উপর পুরো দোষটা চলে আসবে, আর আমরা এটা লুকাতে পারবো না। আপনার বাসায় যদি এরকম হয়, আপনি মানে কখনোই আপনি চাবেন যে সেফ থাকতে, কারণ ঘটনাটা তারা জড়িত না। তো পুলিশ তারা কিছু বিশ্বাস করবে না, সে যতটুকু স্পেসিমেন পায় টুক নিয়ে চলে যায়। আসলে কোনো ধরনের চিহ্ন আসলে বডির মধ্যে পায়নি যে কেউ কিছু করতে পারে, তাই তাদেরকে ওই দিন জেরা করবার পর ছেড়ে দেওয়া হয়। মানে একটা মাথা দেখে আর কি, মাথা মানে দেখে সেটাই কিছু অনুমান করা যাচ্ছে না, এবং মাথাটা তারা রেখে দেন এবং পুলিশি কেসটা সেটা চলতে থাকে। সবার মধ্যে কেসটা চলছে, পুলিশের মধ্যে কেসটা চলছে, চাচার মধ্যে ঘটনা চলছে, কিন্তু মেয়েটি যে ছিল সে প্রত্যক্ষ করেছে, তার সাথে 2-3 মাস সেই মেয়েটা ছিল, কোথায়? সেই মেয়েটি নাই। এবং আফসানা কাজীর যার কথা বলছি, তার কি অবস্থা? তার পাশেই তো থাকতো। একদম একদম। তার অবস্থা actually, একদিকে যেমন হচ্ছে আইনি জটিলতা শুরু হয়ে গেছে, ঠিক একইভাবে তার কাছেও ব্যাপারটা, সে তো জিনিসটা অন্তত জানে যে চলে আসে, এবং সে মনে হয় কি আমি কি কোনোভাবে আসলে এটার সাথে জড়িত, আমি কি সেটাই। কিছু করেছি নাকি, তার কথা তার সে কিছু করতে পারে বা কিছু। যাই হোক 7 মাস চলে যায়, কিন্তু ডিপ্রেশনের রেশ কাটে না। তার সে ডিপ্রেশনেই পড়ে থাকে, কারণ অন্য লোকদেরকে সে যদি ঘটনাটি বুঝিয়ে বলে আসলে কেউ বিশ্বাস করবে না। স্বাভাবিক, খুবই। তখন রোজা রাসেল ভাই, নবম রোজা ইস্টার্ন প্লাজা গেছে শপিং করতে, আমাদের হাতিরপুলে ইস্টার্ন প্লাজায়। ইস্টার্ন প্লাজার নিচে ইফতার করতে যাবে, তখন মাত্র ইফতারি প্লেটটা হাতে এসে পৌঁছেছে, এমন সময় দেখি আমাদের পিছনে, ইস্টার্ন প্লাজার পেছনে কিন্তু সিঁড়ি, তো পিছন সিঁড়ি দিয়ে একজন মেয়ে নামছে, এবং সে যখন ঘাড় ঘুরিয়ে দেখতে পায় ওই হুবহু সেই মেয়েটি, যে মেয়েটি তার সাথে ছিল, সে ইফতার রেখেই দৌড় দেয় তার পেছনে, এবং এক প্রকার তার কাছে মনে হয় মেয়েটি মনে হয় আমাকে দেখেই পালাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। সে একটা সময় মেয়েটাকে হারিয়ে ফেলে। বাসায় আসে, বাসায় এসে চাচাকে ঘটনাটা খুলে বলে, এবং চাচা জিনিসটাকে আর নরমালি নেয় না, সে আবারও পুলিশকে বিষয়টি জানায়। পুলিশও সার্চ করতে থাকে, কিন্তু পুলিশের কাছে কিন্তু সেই মাথাটা এখনো আছে রাসেল ভাই। এরপর থেকে তিনি খুব ভয় পেয়ে যান যে না, আমি এই জিনিসটা কন্টিনিউ করতে পারবো না, আমার সাথে কেউকে রাখো, আমি একা থাকতে পারবো না রুমে। ঠিক 7 দিন পর, তখন 16তম রোজা, সেহরির জন্য প্রচন্ড জোরে দরজা ধাক্কাধাক্কি চলছে। সে মনে করে যে সেহরির সময়টা মনে শেষ হয়ে গেল, চাচি তো রাগ হয়ে যাবে। উঠে দেখি যে মাত্র 3টা বাজে। দরজা খুলে দেখে কেউ নাই। হঠাৎ করে মাথা ঘুরাতেই চোখ পড়ে বাড়ির ঠিক কর্নারে, ওই পাশেই তো ছাদ, কর্নারে একটি বাচ্চা মেয়ে দাঁড়ানো, এবং সেই বাচ্চাটা হচ্ছে দোতলার বাড়ি, মানে ভাড়াটিয়ার বাচ্চা। বাচ্চাটা 9 বছরের ছিল। সে কাছে যায়, কাছে যেতেই দেখে বাচ্চাটার সাইজ আস্তে আস্তে বড় হচ্ছে। আচ্ছা। আরো কাছে যায়, যাওয়ার পর দেখে এটা সেই মেয়েটি, যে মেয়েটি তার সাথে ছিল দ্বিতীয়বারের মতো। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, মেয়েটির মাথা ঠিক একইভাবে, মাথাটি আলাদা ছিল, দ্বিখণ্ডিত ছিল, অলমোস্ট লাইক মাথাটি ঝুলছে আর বডিটা দেয়ালের মানে রেলিংটার উপর বসে আছে। সে অজ্ঞান হয়ে যায়, এবং যথারীতি চাচি তাকে ঠিক সেহরির জন্য ডাকতে আসে চাচির ভাষায়। তো চাচি বলে যে আমি তো ওকে এরকম অবস্থায় পেয়েছি। চাচিও আমার ক্লিনিকে আসে রাসেল ভাই, সত্যি কথা বলতে। উনিও আপনার পেশেন্ট? না, উনি ওনার সাথেই আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি বলে যে আমি ওকে পর অবস্থায় দেখি। তো যখন ঘরে নিয়ে নর্মাল করেন এবং জানা যায় ঘটনাটি, তখন থেকে তাকে আর ওই রুমে রাখা হয় নাই। কিন্তু রাসেল ভাই ফিনান্সিয়াল কন্ডিশনের কারণে তার চাচা ওই রুমটি আবার ভাড়া দিয়ে দেন, সাবলেট দিয়ে, মানে টুলেট দিয়ে ভাড়া দিয়ে দেন। আচ্ছা। কথা হচ্ছে এত কিছু ঘটার পর ওই রুমটি কেন ভাড়া দিচ্ছে, এই জিনিসটা তাদের মাথায় আসে না। ওই রুমেই কি সমস্যা, এই জিনিসটা তারা কোনো মানে বের করার চেষ্টা করেননি। আচ্ছা। তো ভাড়া দেন একজন স্বামী স্ত্রীকে, ছোট ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজনকে ভাড়া দেন। তো প্রায় সময় রাসেল ভাই খুব ঝগড়া জাতীয় সাউন্ড আসতো উপর থেকে। তো তাদের মনে হতো যে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ধরনের ঝগড়া হচ্ছে, বা মনে হচ্ছে এরকম অবস্থা যে ওই রুমটা কেউ ভেঙে ফেলবে, চুরমার করবে, এত লাফালাফি হচ্ছে। তো একদিন হঠাৎ করে বিকালবেলা ওই যে ফ্ল্যাটে হাজবেন্ড ওয়াইফ থাকতো, তারা বলতো যে খালাম্মা, আপনাদেরকে একটা কমপ্লেন দিতে আসছি, আমরা বাসাটা থাকবো না। তখন আমি কিন্তু রাসেল ভাই বলছি, তত কিন্তু পুলিশ কেস চলছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমি বাসা থাকবো না, এই বাসায় থাকা সম্ভব না, কারণ আমরা দুজন যখন থাকি প্রায় সময় রাত্রেবেলা আমাদের দরজাটা খুব জোরে জোরে নক করা হয়, মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে। দরজাটা খুলি এবং খুলে দেখি কোনো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। আমার হাজবেন্ড প্রায় 2-3 দিন ওই কোনায় বাচ্চাটাকে খালি সেভ করতে যেয়ে দেখে বাচ্চাটা ওখানে নাই। এভাবে থাকা সম্ভব না। সেটাই। তো তারা বাসাটা ছেড়ে দেয়।
এরই মধ্যে একদিন রাসেল ভাই, ওনারা কি এমনি বাচ্চাটার কোনো বর্ণনা দিয়েছিল, চেহারার বর্ণনা? যেটা বর্ণনা হচ্ছে কোন একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, আচ্ছা, তাদের বর্ণনা কিরকম রাসেল ভাই, এগুলি বর্ণনা করা যায় না। তারা দেখে যে মানে দেখেছে একটা মানুষ, এটা দেখার পর তাদের মধ্যে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কাকে শেয়ার করবে, কার কাছে শেয়ার করবে? তো আলটিমেটলি যেটা হয় যে এর কিছুদিন পর যেটা হয় যে মেয়েটি যার কথা বলছিলাম আফসানা কাদির, তিনি ছাদের মধ্যে বিকালবেলা দাঁড়িয়ে আছেন, নর্মাল অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে একটা মানুষ তার কাঁধে হাত রাখলো। হাত রাখার পর সে খুব চমকে গেলেন, মনে হয়েছিল যে ওই চাচি বা কেউ হতে পারে। হাত রাখার পরে যখন মাথা ঘুরিয়ে দেখে যে সেই দ্বিখণ্ডিত বডি, অবস্থা, এবং আপনার সারা শরীর, মাথা থেকে শরীর থেকে মাথাটি আলাদা, এবং জাস্ট মুহূর্তের মধ্যে তাকে জাস্ট একটা ধাক্কা দিল, সে পড়ে গেল নিচে। 3.5 তলা ছাদের থেকে সে পড়ে গেল। এবং আমি আপনাদের শুরু থেকে বললে হয়তো জিনিসটা মজা চলে যেত। এখন আমার ক্লিনিকে যিনি আসেন সেটাই ঠিক খুঁড়িয়ে আসেন, এবং তার ডান হাঁটুটির একদম মানে প্লেট যেটা, সেটা ভেঙে যায়। এবং এটাও বলেন যে তিনি যে এই যে কতবার তাকে কোর্টে যেতে হয়েছে, কারণ প্রায় 10 বার তিনি কোর্টে হাজিরা দিয়েছেন, তার মানে এটা এখন চলছে। তখনও বিদ্যমান ছিল, এটি প্রায় 2004 পর্যন্ত চলে। তো কোর্টে 10 বার হাজিরা দেওয়ার পরে আসলে জিনিসটা কোনো সুরাহা না হওয়ার পরে পুলিশ যখন কেসটি ক্লোজ করে দেবে, ঠিক তখনই একটা অপশন পায় আর কি, একটা সূত্র পায়, এবং দেখে যে কুড়িগ্রামে সেই মেয়েটি 10 বছর আগে 1989 সালের জানুয়ারি মাসে মারা যান। ভাবা যায় এটা? এবং মারা যাওয়ার কোনো আলাদা করে কোনো কিছু বের করা যায়নি যে আসলে মারা যাওয়ার সময় কি মাথা আলাদা ছিল বা কিছু, তাহলে মাথাটি কেন বেসিনে দেখা হলো, এরকম কিছু ঘটতে পারে। তো এটা জানার দরকার নেই রাসেল ভাই, আমি জানি না, আমিও জানতে চাইনি, আমি নিজেই ভয় পেয়ে গেছি। জাস্ট ভাবলাম যে না, এটা ভূত এফএম এসে শেয়ার করা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ বলবো। এবং আরেকটা দারুণ ঘটনা রয়েছে, সেই ঘটনাটা খুব ছোট্ট ঘটনা এবং খুবই অদ্ভুত একটা ঘটনা। সেই ঘটনায় নিয়ে এসছেন আমাদের আরো একজন লিসনার। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং কোথা থেকে এসছেন আরেকবার বলতে হবে প্লিজ। শিমুল, আজিমপুর থেকে এসেছি। ওকে, আপনার ঘটনাটা আমরা শুনি। জি ভাইয়া, এই ঘটনাটা মোটামুটি 2 বছর আগে থেকে শুরু। 2 বছর আগে আমি আমার হ্যান্ড ব্যাগের যে বাইরের দিকে একটা পকেট থাকে, ওখানে একটা 10 টাকার নোট খুঁজে পাই বলতে আসলে অনেকদিন আগে আমার ব্যাগে থেকে টাকা পকেট মার নিয়ে যাওয়াতে আমি ওই ব্যাগটাতে, ওই পকেটাতে কখনোই কোনো টাকা বা ইভেন কোনো কাগজও রাখতাম না যেগুলো আমার ইম্পর্টেন্ট। তো আমি ওই পকেটটা চেকও করতাম না। তো একদিন আমি ব্যাগ চেঞ্জ করতে যেহেতু সবগুলো পকেট চেক করছি না, একটা 10 টাকার নোট খুঁজে পাই, এবং নোটটা ছিল একদমই ফাঙ্গাস পড়া, মনে হচ্ছে যে 2-3 মাস ধরে ওইখানে এমনি পড়ে আছে, কেউ হাতও দেয় নাই। তো আমি ভাবলাম হয়তো আমি মনের ভুলে কখনো রেখেছি, আমি ওটা তুলে নিয়ে আমার মানিব্যাগে রেখে দিয়েছি। তো ভালো, আমার দিন যাচ্ছে, মাস 2 পরে হঠাৎ খেয়াল করলাম এত টাকা আমি খরচ করি, ওই টাকাটা তো আমি কখনো হাত দিই নাই। কেন যে অদ্ভুত ব্যাপার, অথচ মানিব্যাগে সব টাকার সাথে ওটা রাখা, স্পেশাল করেও রাখা নাই। তো আমি আবার গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। তো আরো মাসখানেক পরে আমি খেয়াল করলাম যে এই টাকাটা বোধহয় আমার জন্য একটু লাকি। আমি অনেক সময় শুনেছিলাম যে এরকম কিছু টাকা থাকে যেগুলো অনেক লাকি থাকে। আমি মানে শোনা ঘটনা যেগুলো, ওগুলো 2-1টা মনে করে ভাবলাম আচ্ছা ঠিক আছে, আমি রেখে দিই আলাদা করে, দেখা যাক কি হয়। তো দেখা যাক কি হয় করে আমি ওইটা সবগুলো টাকা থেকে আলাদা করে অন্য একটা পকেটে রেখে দিই। তো রেখে দিই, ভালো, ওইটাও অনেকদিন ধরে আছে। এবং আমি খেয়াল করছি যে আমার যে মানে যেহেতু আমি জব করি, আমার একটা মান্থলি স্যালারি পে করে, তো আমাকে ওই টাকার মধ্যে চলতে হয়। তো অনেক সময় দেখা যেত মাসের শেষে একটু টানাটানি হতো, হয়তো একটু ধার করা লাগতো বা এরকম মানে হতো। তো ওই টাকাটা আসার পর থেকে আমি খেয়াল করছি যে আমার কখনোই কারো কাছ থেকে ধার করা লাগেই নাই, টোটালি লোন করা লাগে নাই, এবং 100 টাকা, মিনিমাম 100 টাকা আমার এক্সট্রা কেমন করে রয়ে যেত। মাসের শেষ দিন যেদিন দেখা যেত হয়তো কোনোদিন আমার ব্যাগে 2 টাকাও ছিল, সেটা কখনোই আর হতো না। একদম মিনিমাম 100 টাকা আমার থাকতোই, এক্সট্রা খরচের বাইরেও এক্সট্রা। তো আমার খরচ নিয়ে কখনোই টেনশন করতে হতো না। তো আমার মনে মনে আস্তে আস্তে একটা বিলিভ আসে, মনে হয় কিছু একটা ভালো। এবং আমি এই টাকাটা সম্পর্কে আমি অনেকবার আমার বাবার সাথে শেয়ার করতে চাই। তো আমার যখনই আমি এটা মনে করি তখনই মনে হয় কি যে বলো না, থাকবে এরকম একটা কেউ মনে হয় ভিতর থেকে কেউ কিছু বলে, এরকম লাগে। তা আমি এটা কাউকেই বলি না, ইভেন মানে এখনো পর্যন্ত এটা জাস্ট 2 জন মানুষ জানে। তাও মানে ঘটনা শেষ হওয়ার পরে, হ্যাঁ আমার বাবা এসেছে আমার সাথে। তো যেটা হয়েছে যে তখন আমি টাকাটা
একদম একদম সেভ করে রাখি, আমার আইডি কার্ডের সাথে টাকাটা রেখে দিই সুন্দর করে, যেন কোনোভাবেই ভুলেও খরচ না হয়। কারণ ততদিনে আমার একটা বিলিভ মনে এসে গেছে যে মনে হয় টাকাটা কিছু একটা ভালো আমার জন্য। অনেক সময় মানুষের অনেক কিছু বিশ্বাস থেকে অনেক কিছু হয়, তো আমি রেখে দিই এবং প্রতিদিন আমি দিনে একবার হলেও চেক করি আমার টাকাটা ঠিকঠাক মতো আছে কিনা। প্রতিদিন আমি চেক করি। তো লাস্ট মানে যেটা হয়েছে এটা হচ্ছে আমি গত ডিসেম্বরের 25 কি 26 তারিখে আমি রুট এফএম একবার এসেছিলাম। তো তখন আমি লাস্ট ব্যাগ মানে চেঞ্জ করে আসি এখানে, এবং তখনও টাকাটা ছিল আমার সাথে, এবং ওই ব্যাগটা আমি পুরো সপ্তাহটা ইউজ করার পরের সপ্তাহে আমি ব্যাগটা যখন চেঞ্জ করে আরেকটা ব্যাগ নিব, ওই সময় আমি জিনিসগুলো চেঞ্জ করতেছিলাম। ওই দিনও শুক্রবার সকাল 11টার দিকে চেঞ্জ করতে করতে যখন আমি ওই যে বললাম আমি টাকা ব্যাগ খুললেই টাকাটা আমি দেখি আছে কিনা ঠিকঠাক মতো, টাকাটা নাই ওখানে। আমি চিন্তা করলাম টাকাটা কোথায় গেল, এটা তো পসিবল না। তারপর আমি রিকল করলাম যে আমি আগের দিন লাস্ট কখন দেখেছি। তো আমার মনে পড়ে সেটা সন্ধ্যা 7টার সময় আমি দেখেছি, এবং ওখানে আমি যেখানে আইডি কার্ডটা রাখি একদম ব্যাগের যে ভিতরের দিকে পকেটটা থাকে ওখানে একদম যেন হারিয়ে না যায়, পড়ে না যায় এবং সচরাচর হাত দেওয়া না হয়, ওখানে রাখি। তো ওখানে আমি আগের দিন সন্ধ্যা 7টার সময় 2500 টাকা রাখি। একটা 1000 টাকার নোট আলাদা, আর একটা 1000 টাকার নোট আর 500 টাকার নোট আলাদা, মানে একটা পারপাসে রেখেছিলাম কিন্তু দুটো আলাদা আলাদা একসাথে। এবং ওই 2টা টাকার মাঝখানে আমি আমার 10 টাকার নোটটাও রাখছি, আমার স্পষ্ট মনে আছে, একদম স্পষ্ট। এবং সেখান থেকে আরো 200 টাকা আমি আমার বাবাকেও দিয়েছিলাম। টোটাল 2700 টাকা ছিল। আমার বাবাকে দেওয়ার পরে আমার 2500 টাকা রিকল করছি যে ওখানে আমি লাস্ট টাকাটা দেখছি, এবং আমি যখন ওখানে হাত দিয়েছি আমি টাকা দেখে রেখে তারপর আমি হাত দিয়েছি। তো আমি রেখেছি ব্যাগটা 7টার সময়, সন্ধ্যা 7টার সময় আমার রুমে রেখেছি। সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত আমার রুমে কেউ আসে নাই, এবং আমি ব্যাগে হাতও দেইনি, কারণ আমি বাহিরেও যাইনি, কোথাও যাইনি। সন্ধ্যা 7টার পরে জাস্ট রাতে ঘুমাইছি, সকালে উঠে এইগুলো করছি, টাকাটা নাই। এখন আমার প্রশ্ন হলো যে যদি কোনো চোর টাকাটা নিত, অবভিয়াসলি 2500 টাকা রেখে 10 টাকা সে নিয়ে চলে যাবে না, নিবে না একদম। দ্বিতীয় কথা হচ্ছে আমার রুমে টোটালি কেউ আসেনি। তৃতীয় কথা হচ্ছে আমার রুমে যদি টাকাটা পড়তো, পড়ার তো পসিবিলিটি নাই যে আমি ব্যাগটা রেখেছি তো রেখেছি, আমি ধরিও নাই। আর ধরি যে পড়ে গেছে রুমে, তো রুমেই তো পড়বে, বাহিরে তো যাবে না। তাহলে রুম আমি তন্নতন যেখানে থাকবে না আমি সেখানেও খুঁজেছি, কোথাও নাই টাকাটা, কোথাও না, মানে যেন অদৃশ্য হয়ে গেল হঠাৎ। মানে অদ্ভুত কথা, আমি বুঝলাম না যে টাকাটা গেল কিভাবে, টাকাটা এসেছিল কিভাবে সেটা তো আপনার সেটা আপনি জানেন না, এবং যখন চলে গেল তখন আপনি বুঝতে পারছেন। কিন্তু আমার খুব কষ্ট লেগেছে যে এটা কি হলো, এইভাবে কিভাবে যায়। আচ্ছা, এই টাকাটা হারিয়ে যাওয়ার পরে আচ্ছা তারপরে কি আপনার জীবনে আবার আগের মতো হয়ে গেল? আবার আগের মতো। মোটামুটি প্রথম 2 মাস অত বুঝিনি, বাট এখন কিন্তু আবার সেই আগের যে স্টেজটা আমার ছিল ওটা কিন্তু আমি আবার ফেস করতেছি। তার মানে একটা টাকা, একটা 10 টাকার নোট, এখন আমি বিলিভ করি ওটা আমার জন্য অনেক লাকি ছিল, কারণ আমি ফেস করেছি, আমি দেখেছি, আমি এটা বিলিভ করি। সেই টাকাটা একটা 10 টাকার নোটই হোক না কেন, আপনার কাছে যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত আপনার জীবনটা একরকম ছিল, আপনার সময়গুলো আপনি একরকম ভাবে কাটিয়েছেন। যখন সেটা চলে গেছে তখন আবার এটা প্রায় 9 মাসের মতো ছিল আমার, 9 মাসের মতো ছিল। ওকে, তো আমি মোস্ট ওয়েলকাম। আমি প্রথম যে ঘটনাটা আমরা শুনলাম সেই ঘটনাটা আপনাদের নিশ্চয়ই অনেক ভয় লেগেছে, এবং দ্বিতীয় যে ঘটনাটা সেটা খুব অদ্ভুত লেগেছে। আমরা চলে যাব ডক্টর আলিফের ঘটনায়, এবং ডক্টর আলিফের সেকেন্ড যে ঘটনা সেটা একটু হিন্ট দিয়ে দিই আমরা। আমরা লাস্ট টাইম যখন এই ঘটনাটা শুনেছিলাম, একজন কবর খোঁড়েন এরকম একজন, তার নামটা একটু সবাইকে আলিফ যদি আরেকবার বলতেন। ওনার নাম হচ্ছে ফারুক হোসেন, এবং অনেকে আব্দুল আজিজ নামে হচ্ছে। আচ্ছা, ওকে, আচ্ছা। তো আমরা এই ঘটনাটা শুরু করার আগে আমি ছোট করে একটা কথা বলতে চাই, সরি টু ইন্টারাপ্ট। আমার লাস্ট ঘটনায় একটা জিনিস আমি মিস আউট করে গেছি, ভুল হয়ে যায়, আমারও ভুল হয়ে গেছে, ঘটনাটি বড় ছিল। আসলে আমি বলেছিলাম যে চাচির আত্মীয় এসছেন, বলছে আমার দূর সম্পর্কের আত্মীয়। আসলে পরে যখন ইস্টার্ন প্লাজা থেকে বাসায় গিয়ে ঘটনাটি বলে, তখন তার চাচা শেয়ার করে আসলে ওই মেয়েটিকে ওনাকে সাবলেট হিসেবে ভাড়া দিয়েছিল। ঘটনাটি হয়েছিল যে যেহেতু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল ওনার চাচার, তো এই জিনিসটা বলেন এরকম সাবলেট দেওয়ার আগে সাধারণত বাড়ির মালিকরা যেটা চিন্তা করে রেখেছিল যে ভাড়া দিবেন, মানে এটা সহজ হয় যে যদি বলে যে আমার আত্মীয়কে ভাড়া দিচ্ছে, তাহলে সুবিধা হয়, কমফোর্টেবল ফিল করবে। সেই জন্য আর কি বলেছিল যে আমার তো চাচির দূর সম্পর্কের আত্মীয়। কিন্তু ঘটনাটা যে এরকম ভাবে ঘটবে সেটা আসলে কারোরই এক্সপেকটেশনে ছিল না। আর এইভাবেই গড়াবে, এইভাবেই পানিটা গড়িয়ে যাবে, এটাও কারো এক্সপেকটেশনে ছিল না। রাসেল ভাই, দ্বিতীয় ঘটনাটি শুরু করতে দ্বিতীয় ঘটনার আগে আমি একটা ছোট্ট কথা বলবো। সেটা হচ্ছে দ্বিতীয় ঘটনাটার আগে একটা জিনিস
জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই ঘটনা যে আলিফ বলছেন, তারপরে তো ওই ভদ্রলোক আর কোনোদিন কবর খোঁড়ে না, না। ওইটি ছিল তার জীবনের শেষ কবর 7 খোঁড়া। দিন। শেষ 7 দিন। জি, তারপরে- জীবনের শেষ 7 দিন না, কবর খোঁড়ার 7 দিন। সেটাই বলছি, তারপরে উনি আর কোনোদিন কবর কবর খোঁড়েন খোঁড়েনি। জি না, এবং ওই এলাকা ছেড়ে তিনি চলে গেছেন। তার মানে তার কাছে শুধু এলাকা ছেড়ে তিনিই যাননি, তার সাথে আরো 2-3টা পরিবারও গেছে, মানে যারা জিনিসটা প্রত্যক্ষ করেন। শুনি আমরা ঘটনা। আচ্ছা, তো রাসেল ভাই ঘটনাটি যার কথা বলছিলাম ফারুক সাহেবের, উনি আগেই বলেছি পৈতৃক কাজ আর কি, আর বাবা থেকে চলে এসেছে, বংশ পরম্পরায় তারা- পরম্পরায় চলে এসেছে কাজটি। তো তার তখন বয়স ছিল 45, তখনকার প্রথম ঘটনাটি ঘটে। দ্বিতীয় ঘটনাটি ঘটে 1993 সালে, 5 বছর পর। তখন তার বয়স 50 ছুঁই। ঘটনার দিন তিনি, ওই দিন প্রচন্ড শীত, আসলে ঘটনাটি ঘটেও শীতের মধ্যে। প্রচন্ড শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে বাজারের দিকে এগোচ্ছে, দুধ কিনতে যাবে। তো হাতটা অ্যাকচুয়ালি এত কুয়াশা সকালবেলা ভোরে যে 1 ফিট দূর থেকে দাঁড়িয়ে আছে বোঝা যেত না। তো পাশে হেরে যাচ্ছে, পাশে একটা লোক, তার কাছে মনে হচ্ছিল পাশে একজন হেরে যাচ্ছে, এবং সে মোটামুটি বুঝে গেছে পাশে একজন আছে। তো সে জিনিসটা পাত্তা দেয় না, এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে তার সম্মুখে একটা মানুষ চলে আসে, এবং মানুষটি হঠাৎ করে তার পা ধরে বসে এবং হুড়মুড়িয়ে কাঁদছে, পাগলের মতো কাঁদছে। সে বলে, আরে কি হয়েছে? মানে অনেকবার জিজ্ঞেস করার চেষ্টা করলো যে আসলে আপনি কেন কাঁদছেন আমার পা ধরে। কিন্তু দৌড়ে একটা লোক আসলে, এই ফারুক ভাই আপনার কি হয়েছে, আপনার কি শরীর খারাপ নাকি? অন্য একটি লোক, এলাকার একটি লোক। তো তিনি তখন খুব হতভম্ব হয়ে যায়, আমার পা ধরে একটা মানুষ কাঁদছিল। হঠাৎ করে উনি আসতে দেখলেন যে মানুষটা নাই। তিনি আর বাজারে যাওয়ার শরীরের মানে শক্তি পেলেন না, ব্যাক করলেন বাসায়। ওটা ঠিক পরের দিন। আমরা গ্রামের বাড়িতে বলি ওই যে আপনার বিলের পাশে ক্ষেতের মাঝখানে পানি ঢুকানোর রাস্তা দিয়ে, মানে দিয়ে ওটা কি বলে, আলের মাঝখান দিয়ে আপনার চাই বসায়। হ্যাঁ, নালার মাছতে পাশ দিয়ে চাই বসায়। তো ছোট ছোট গুড়া মাছ ধরে ওগুলোতে। তো সে ওই চেক করতে যায় ভোরবেলা, মানে ফজরের নামাজ পড়ে সে যায় চেক করতে, যখন একটু ফর্সা হয়। তার কাছে মনে হচ্ছে তার পেছন কে জানি আসছে। হঠাৎ করে সম্মুখে ঠিক একই মানুষের তার সামনে চলে আসে, এবং ঠিক আগের মতো পা ধরে হুড়মুড়িয়ে কাঁদতে থাকে। যেহেতু আগের বার তাকে একজন ডাক দেওয়ার পর দেখে নাই এখানে কেউ নাই, তাহলে তার কাছে মনে হচ্ছে এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো দিক না, আমার জন্য ভালো দিক না। সে দৌড়ে বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর তিনি তার পরিবারকে জিনিসটা খুলে বলেন যে এই ঘটনা ঘটছে, আমার আসলে তাহলে রেস্ট্রিক্টেড হয়েছে, বাসা থেকে কি বের হবো না নাকি। ওই দিনই ঠিক রাতের বেলা রাসেল ভাই হঠাৎ করে মানে তার ঘুম ভাঙে, ফজরের নামাজের আগ দিয়ে, আজান দেয়নি তখনও, ফজরের নামাজ পড়তে বেরিয়েছে। ঘর থেকে বেরিয়ে তিনি পুকুর ঘাটে, তো পুকুর ঘাট না গাছের গুড়ি দেওয়া, সে উজু করে ঠিক উপরে উঠবে, এমন সময় দেখলো যে পুকুরের পাশে একটি বেলি গাছ আছে। বেলি গাছের সামনে একটা মানুষ দাঁড়ানো, যেখানে 1 ফিট দূরত্বে এক মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু এত কুয়াশার মাঝখানে তিনি একটা মানুষ দেখতে পাচ্ছে, পরিষ্কার, এবং মানুষটি খুব জোরে জোরে কাঁদছে। সে ভয়ে দৌড়, কারণ রাসেল ভাই আগে একবার তার সাথে যে জিনিস ঘটেছিল ঠিক একই ভাবে আবার কিছু ঘটুক সেটা তিনি আর চান না। এবার তিনি সবাইকে ইনফর্ম করবেই, বয়স হয়ে গেছে, কোন না কোনো বিপদ আসে। সে ঘরে যায় এবং যত সব দুয়া তার মনে আছে সব তিনি এক নাগারে পড়ে ফেলেন। কিন্তু মনের ভয়টা কাটানোর জন্য তিনি দেখেন যে ওই লোকটি বা যে মানুষটি তিনি একটু আগে দেখলেন সে কি বাইরে দাঁড়িয়ে আছে কিনা। দরজা জানালা খুললেন, জানা খুলে দেখেন তার ঠিক দরজার সামনে ওই লোকটি দাঁড়ানো। দেখি সেই দেখছেন, আর কেউ দেখছে না। সে দৌড়ে তার ছেলের বয়স অলমোস্ট 30 কাছাকাছি, তার ছেলেকে উঠে বললেন যে দেখতো কেউ আছে কিনা। দরজা খুললো, দেখলো কেউ নাই। তো জিনিসটা প্রত্যক্ষ করার জন্য ছেলেকে নিয়ে বেলি গাছের কোণা পর্যন্ত গেলেন, এবং বেলি গাছে বেলি ফুলের গন্ধই হওয়ার কথা, কিন্তু সেই যে আমি লাস্টবার ঘটনায় বলেছিলাম সে আতরের গন্ধ, ঠিক সেই এত আতরের গন্ধ সে ওখান থেকে পাচ্ছে। বেলি ফুলের গন্ধ পাচ্ছে না, আতরের গন্ধ পাচ্ছে। এবং সেই আতরের গন্ধ, যে আতরের কথা আমি গতবার বলেছিলাম যে গোসল করানোর সময় পানি গড়িয়ে আসছে, খুব সুগন্ধি বেরোচ্ছে, এবং তার কাছে খুব অবাক লাগে। সে ঘরে চলে আসে এবং ঘরে ঢুকে আবারও তিনি তার দুয়াতে মনোযোগ দেন, এবং ওই দিন রাতটা কোনোভাবে কাটে। পরের দিন তিনি এই ঘটনাটা আবার পাশের বাড়ির লোকজনদেরকে শেয়ার করেন যে আমি এই জিনিসটা আসলে প্রত্যক্ষ করছি, আমি জানি না, আমার ফ্যামিলির কেউ প্রত্যক্ষ করছে না, বাট আমি প্রত্যক্ষ করছি। তো ঠিক পরের দিন রাসেল ভাই, তখন চতুর্থ দিন, ওই দিন রাতের বেলা ঠিক 10টা কি 11টা বাজে, প্রচন্ড জোরে দরজা ধাক্কার থেকে জানেন, মানে দরজাটা খুলতেই হবে তাকে। সে বললো যে তার ছেলেকে বললো, এই তুই দরজাটা একটু খোল। ছেলে দরজা খুললো, দেখলো পাশের বাড়ির একজন লোক এসছে তার কাছে, এবং তার কাছ থেকে তাকে নিয়ে যেতে এসছে, বলে যে ভাই একটা ঘটনা ঘটছে, চলেন আমার সাথে চলেন। বলে কি? বলে চলেন না, আরে চলেন।
সে নিয়ে যায়, দেখলো তখন কিন্তু রাত্রে 12টা মানে 11টার বেশি বাজে। সে দেখলো একটা বাচ্চা, 14 বছরের একটি বাচ্চা, লাশের কাফনের কাপড় দিয়ে মুড়ানো, কিন্তু আশেপাশে কোনো গোসল করানোর মতো লোক নাই। আচ্ছা, তো রাতও অনেক হয়ে গেছে, আর ওখানকার যে মুয়াজ্জিন ছিল, তিনি মানে ইমাম যে ছিল মসজিদের, সে নাই। তো উনি কি করলেন, বলছে ঠিক আছে আমি তো গোসল করাতে পারি, আমি গোসল করাবো। সেই জন্যই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়, অলমোস্ট তার বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে। তো গোসল করাতে যায়, তো চারিপাশে তো ঢাকা রাসেল ভাই। তো গোসল করানোর সময় তার হেল্পিং হ্যান্ড হিসেবে 3-4 জন সাথে নেয়। তো লাশের মাথাটা খোলার পরে দেখে যে মুখটা একটু প্রায় 2 ইঞ্চি হা করা। আমি ঘটনাটা একটু পিছনে চলে যাই। বাচ্চাটির মৃত্যু হয়েছিল ঠিক এভাবে, বাচ্চাটি তার ভাইয়ের সাথে শুয়েছিল, হঠাৎ করে বাচ্চাটিকে রুমের ভিতরে আচরণ শুরু করে, কে জানি মাটি থেকে টিনের চাল তো উপরে কার বলি আমরা আমাদের গ্রামের ভাষায়, বাড়ি খাচ্ছে ইচ্ছা মতো। একটা পর্যায়ে যখন সবাই জড়সড়ো হয়ে যায়, তখন জিনিসটি বন্ধ হয়ে যায় এবং বাচ্চাটির হাত পা ছেঁড়া অবস্থায় পায়, মানে বডি থেকে ছেঁড়া অবস্থায় পায়। ছেঁড়া মানে কি পড়ে নাই, বডি থেকে, মানে বাচ্চাগুলো অবস্থা খুবই খারাপ আর কি। এবং তিনি যখন গোসল করাতে যান, ওইটা সবচেয়ে আশ্চর্যজনক যে মুখের ভেতর থেকে সে আরো সামনে মানে কাছে যাওয়ার পর দেখে যে জিহ্বার মধ্যে কয়েকটা আঙ্গুলের টুকরা, কিন্তু টেনে এগুলি বের করতে পারছে না। আপনারা কেউ কি দেখতে পাচ্ছেন? আমি জানি না রাসেল ভাই, আমি দেখতে পাচ্ছি। রাসেল ভাই আপনি অনেক মনোযোগ সহকারে, সেটা আসল কথা। উনি বললেন যে আমি আঙ্গুলগুলো তোলার চেষ্টা করলাম, সেগুলি জিহ্বার সাথে ফিক্সড, এবং ওর হাত কিন্তু অক্ষত, ওর হাতের কিছু কোনো সমস্যা নাই, ওর আঙ্গুলগুলো কিন্তু কাটা না, তলি কার আঙ্গুল। মুখটা বন্ধ করার চেষ্টা করলাম, বেশিক্ষণ খোলা থাকলে আবার ওটা হাই থেকে যাবে, আর আশেপাশের মানুষজন ভয় পেয়ে যাবে, কারণ সবারই ইচ্ছা কিন্তু লাশ দেখার, সবাই কিন্তু দেখবে লাশ। চেষ্টা করলো কোনোভাবে বন্ধ করার জন্য, তারপর সবাইকে বলে দিল, কারণ আশেপাশের মানুষদেরকে বলা যাবে না জিনিসটা, মানে অনেক বাচ্চা কাচ্চা আছে, তারা সবাই ভয় পাবে। খুবই স্বাভাবিক। তো পরের দিন, ওই দিন রাতে তিনি বললেন যে না, আজকে রাতে দাফন করবো না, কালকে দাফন করবো। সকালবেলা বাচ্চাটির কবর দাফন হলো ওই ছেলেটির বাড়ির একটু সামনে, নিজস্ব পারিবারিক গোরস্থানে। যেদিন কবরে দাফন করা হয় সকালবেলা, ঠিক ওই দিন বিকালের ঘটনা রাসেল ভাই। তখন সন্ধ্যা গড়িয়ে আসবে, ওইটা হচ্ছে 5ম দিন রাসেল ভাই, ঠিক আছে? তো সন্ধ্যা গড়িয়ে আসবে, আশেপাশের মসজিদ থেকে আজানের শব্দ আসছে, কিন্তু তখন মাইক না থাকার কারণেও সাউন্ড পাওয়া যাচ্ছিল, ভেসে আসছে আজানের সাউন্ড। এমন সময় প্রায় অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে একটা মানুষ, মানে একটা বাচ্চা ডেকে উঠলো, এদিকে আসেন। সে যে জায়গা থেকে শব্দ, সেই জায়গায় টর্চ মারলো, তো কেউ নাই। সে আবারও এগিয়ে গেল, তখন ওই যে কবরস্থানটা বাচ্চা, ওটা পেরিয়ে গেছে, কিন্তু আবারও পেছন থেকে সাউন্ড আসলো, এদিকে আসেন। তখন সে আবারও টর্চ মারলো, দেখলো কেউ নাই। খুবই অদ্ভুত। সে বাজারে তখন যাচ্ছিল কেরোসিন তেল কিনতে, বাজার থেকে কেরোসিন তেল নিয়ে ওই কবরস্থান ক্রস করার আগেই সে হঠাৎ করে কিছু একটা আটকে পড়লো, তখন অন্ধকার হয়ে গেছে। তো টর্চ মারলো, দেখলো পায়ের সামনে একটা কবর। সবচেয়ে ভয়ঙ্কর জায়গা, পায়ের সামনে রাস্তা, এটা কিন্তু ভাই সবার হাঁটার রাস্তা, এবং রিক্সা টিক্সাও চলে এখান দিয়ে। পায়ের সামনে একটা কবর, যেটা সবচেয়ে অদ্ভুত। তিনি এক দৌড় দিলেন, যে আমার সাথে এখন যা ঘটছে সেটা আর ডিসক্রাইব করা যাবে না, আগের মতোই জিনিসটা ঘটে যাচ্ছে। সে দৌড়ানোর তো শক্তি নেই, বয়স হয়ে গেছে, তো চেষ্টা করছে যতটুকু মানে জোর দিয়ে যাওয়া যায়, হ্যাঁ ভাগার চেষ্টা করছে। সেটাই। হঠাৎ করে তিনি একটা জায়গায় পা লেগে, একটা ঢিবির মধ্যে পা লেগে তিনি পড়ে যান, পরে একটা গর্তে পড়ে যান। চোখটা খুলে দেখেন, মানে যেটা আসলে রাসেল ভাই ওনার সবকিছু, মানে ওনার সব ইচ্ছা আকাঙ্ক্ষা বা ওনার সব চিন্তা চেতনা নষ্ট করে দেয়, সব মানে কি বলবো রাসেল ভাই, আসলে জিনিসটা বলার মত, মানে বলবো কিভাবে সেটা ভাষা পাচ্ছি না। উনি দেখেন যে 4 কোণা সুন্দর করে সাজানো একটি কবরে তার দেহ পড়ে আছে, মানে উনি ওই কবরের মধ্যে পড়ে আছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে হঠাৎ করে তার চারিপাশে অদ্ভুত রকমের আলো, এই আলো ডিসক্রাইব করা যাবে না। এই আলোটা একটু ডিফারেন্ট আলো, না এটা চাঁদের আলো, না এটা হ্যারিকেন আলো, না হ্যাজাকের আলো, না টর্চ লাইটের আলো। এই আলোটা খুব ডিফারেন্ট, এবং আলোটা আরো ক্লিয়ার হলো যখন বাচ্চাটা মুখে ওখানে উকি দিল, সেই বাচ্চাটা, যে বাচ্চাটার খবর তিনি দিয়েছিলেন। এটা দেওয়ার পরে তিনি ওখানে সেন্স হারিয়ে ফেলেন। তো যখন তার সেন্স ফেরে, তখন ওইটা হচ্ছে বরিশাল সদরের হসপিটালে, তার জেলা হসপিটাল ছিল, ওখানে তার যখন ঘুম ভাঙে, তখন তার সর্বপ্রথম কোয়েশ্চেন ছিল, আমি কিসে ছিলাম, আমাকে তোরা কোথায় পেয়েছিস? তার ছেলেকে বলে যে বাবা তুমি তো আমাদের ঘরের সামনে পড়েছিলা। কি অদ্ভুত, মানে আরো জিনিসটা আরো জটপাকাচ্ছে, তোরা ঘরের সামনে পড়েছিলা। ওই দিন থেকেই তার, ওইটা হচ্ছে 6ষ্ঠ দিন রাসেল ভাই, ওই দিন থেকেই তার মাথা ঠিক, আমি আর ওই বাড়িতে ব্যাক করব না, তোরা যেভাবে পারিস আমাকে এখানে ওখানে আর নিস না।
আচ্ছা। এবং তাকে হসপিটালে নিয়ে এসে সেসব লোকজন, যেসব লোকজন ওই বাচ্চাকে লাশ ধোয়াতে হেল্প করে, এবং তারাও মোটামুটি ওই বাড়ি ছেড়ে চলে আসে বরিশাল সদরে। এবং এরপর থেকে তিনি আর কখনো ওইখানে যান নাই, এখনো পর্যন্ত স্টিল নাও। তার বয়স অলমোস্ট 75 আপ। তার কাছ থেকে অনেক কষ্টে ঘটনাটি বুঝতেও কষ্ট হয় আমার রাসেল ভাই। তিনি বলেন যে না, আমি এরপরে আর কখনো ওই বাড়িতে যাই না। তার 2 ছেলে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি প্রায় বছর খানেক পর পর একটা স্বপ্ন দেখতো। তার ওই ঘটনা 3 বছর পর ওই যে রাসেল ভাই গতবার এসে যে ঘটনাটা বললাম, বিশাল বড় কবরস্থান, সেই কবরস্থানে সে প্রায় সময় দেখতো স্বপ্নে, কিন্তু এটা স্বপ্ন ছিল। কিন্তু এতদিন পর্যন্ত যা ঘটেছে তার সাথে তার কাছে মনে হচ্ছে এটা অরিজিনাল এবং সত্য। এবং তার ছেলের কাছে একটা হিন্ট পেয়েছে, যেটা সে যে ঘরের সামনে পড়েছিল তার সারা শরীরে মাটি লাগানো ছিল। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট। ওকে, মানে এটা কিন্তু আসলেই একটা মানে খুবই মানে ভাইটাল জায়গা, যে যেটা অনেক প্রশ্নের আবার উত্তরও দিয়ে দেয়, আবার আরো জটও পাকিয়ে দেয়। এটি ছিল রাসেল ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে কথা হচ্ছে যে যারা, আমি বিশ্বাস করি যারা কবর খোঁড়েন তারা প্রচন্ড সাহসী মানুষ, প্রচন্ড সাহসী মানুষ। এবং সে রাসেল ভাই, আমি ইন্টারাপ্ট করছি, প্লিজ ডোন্ট মাইন্ড, প্রায় 20 বছর তিনি কবর খোঁড়েন, কিন্তু সেটাই মানে তার আরো সাহসী হওয়ার কথা, এবং তাকে ভয় পাওয়ানো কিন্তু খুব কঠিন। এবং তিনিও এই যে হ্যালুসিনেট করবেন বা কোনো কিছু দেখবেন, এই জিনিসগুলো তার জীবনে খুব কমই ঘটে, তাই না? তার জীবনে খুব কম ঘটে, কারণ তিনি সাহসী। এবং সেই সাহসী মানুষরাও ভয় পান, যারা শুনছেন ভূত এফএম এবং যারা নিজেরা মনে করেন যে আমরা অনেক সাহসী, তাদের জীবনেও যে কোনো সময় যে এরকম ভয়ঙ্কর মানে ভয়ের এক্সপিরিয়েন্স হতে পারে, সেটা মানে একেবারেই অস্বাভাবিক কিছু না। সরাসরি চলে যায় আলিফের কাছে। আলিফ কে দিয়ে শুরু করতে চাই। আলিফ, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, থ্যাংক ইউ রাসেল ভাই। আমারও একই অবস্থা, মানে শরীর খুবই খারাপ, তারপরও আপনাকে মানা করতে পারিনি রাসেল ভাই, চলে আসবে। তো রাসেল ভাই, যেটি ঘটনাটি বলবো আগে, সেটি হচ্ছে আপনার গাজীপুরের একটি ঘটনা। আজ থেকে অনেকদিন আগের ঘটনা, প্রায় 18 বছর আগে, 1997 সালের দিকে। তো আমি যার ঘটনা বলবো তিনি হচ্ছেন একজন ইলেকট্রিশিয়ান রাসেল ভাই। আচ্ছা। তো তার নাম জহির। যেদিন ঘটনাটি ঘটে সেদিন, ওই দিন প্রচন্ড গরম। তো হঠাৎ করে একটি ছেলে আসলো। তো সে দোকানেই বসেছিলেন, সে অন্য একজন দোকানে চাকরি করতেন আর কি। সে ছেলে এসে বলল, ভাই আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি নাই, আপনাকে যেতে হবে। তো প্রথমে আমতা করলো যে আমি যাবো না, এখন কাজ আছে, অন্য পাশে যেতে হবে। তারপরেও তাকে যেতে হলো অনেক জোরাজোরি করবার পর। তো প্রায় 1/2 মাইল দূরে, ওই জায়গা থেকে 1/2 মাইল দূরে যাওয়ার পরে ওই বাড়িতে অলমোস্ট একটি চারিপাশে গাছগাছালি, একতলা বাড়ি রাসেল ভাই। তো ওনাকে নিয়ে গেল একটি রুমের ভেতরে, এবং রুমের ভেতরে এটাকে ডিবি রুম বলে, ডিস্ট্রিবিউশন বোর্ড রুম বা কিছু একটা। সে ওই জায়গায় যাওয়ার পর দেখলো যে অনেক বড় একটা বোর্ড, ইলেকট্রিসিটির অনেকগুলো তার। কিন্তু কথা হচ্ছে যে অনুযায়ী তার বা এতগুলা বোর্ড, ওই অনুযায়ী বাড়ি না, একতলা একটা সিম্পল বাড়ি। তো দেখা গেল যে ওই ছেলেটি তাকে বললো যে আপনি দেখেন কি হয়েছে, বাসায় তো ইলেকট্রিসিটি নাই, আশেপাশের বাড়িতে সব ঘরে ইলেকট্রিসিটি আছে। তো সে প্রায় 45 মিনিট ধরে সব চেক করলো, দেখলো যে সবকিছুই ঠিক আছে। তার কাছে মনে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমার ঠিক করার মতো কিছুই নাই, মানে নষ্ট কিছুই হয় নাই। সে দেখছে ওই বাড়ির লাইট টাইট সবই চলছে। হঠাৎ করে একটা বিকট আওয়াজে সে যে রুমে ছিল সেই রুমের দরজাটি লাগিয়ে যায়। এরপরে যে এই যে ধাক্কা শুরু হলো, এটি ঘন্টা পার হয়ে গেল, কিন্তু কেউ দরজা খুলছে না। এমন হতো যে কেউ যে ইচ্ছা করে করেছে, এটা তার কাছে প্রথমে মনে হচ্ছিল এটা কেউ শত্রুতামি করে তার সাথে করেছে। অনেক ধাক্কাধাক্কি করবার পর মানে কারো কোনো মানে সারা শব্দ নাই, ওখানে আশেপাশে কেউ হেঁটেও যাচ্ছে না যে অ্যাকচুয়ালি সে দরজাটা খুলে দিবে। অনেক চেষ্টা করলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা, সকালবেলায় তিনি বাসায় আসেন, দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তারপরেও দরজা খোলার মতো কাউকে তিনি খুঁজে পেলেন না। এবং পুরো বাড়িটা তার কাছে অন্ধকার হতে লাগলো। তার কথা হচ্ছে যে ওই বাসায় একটা মানুষও কি নাই, যে ইলেকট্রিসিটি কমপ্লেন করে গেল সেটা, একটা মানুষও কি নাই আমার দরজাটা খুলবার জন্য। সে অলমোস্ট টায়ার্ড হয়ে গেছে রাসেল ভাই, তার হাত ব্যথা হয়ে গেছে দরজা ধাক্কাতে ধাক্কাতে। অনেক জোরে দরজা লাথি পর্যন্ত মারে, এবং অনেক কিছু খোলার চেষ্টা করে যে এটাতে ভাঙা যায় নাকি দরজাটা, কিন্তু কোনোভাবেই সে লকটা খুলতে পারেনি। রাত তখন 10টা বাজে, না খাওয়া অবস্থা, একদম কোনায় সে চুপ করে বসে আছে। এমন সময় তিনি একটা লোককে তার বারান্দা, মানে ওই জানালা, ওখানে যে জানালার সামনে দাঁড়া অবস্থা দেখতে পায়। সে বলে, ভাই আমার দরজাটা খোলেন। মানে সে খুব কাকুতি মিনতি করে দরজাটা খোলার জন্য, কিন্তু ওই লোকটি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কোনো ধরনের হেল্প বা কোনো ধরনের কিছু
জিজ্ঞেসও করছে না। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে লোকটি আস্তে করে হেঁটে চলে গেল। তো জানালা দিয়ে হাত বাড়িয়ে অনেকবার চেষ্টা করবার পর লোকটাকে দরজা খোলাতে পারেনি। এই করে সে আরো বেশি চিল্লাচিল্লি করতে থাকলো, ওই লোকটাকে বারবার ডাকতে থাকলো, কিন্তু কেউ আসলো না। রাত তখন 2টা। হঠাৎ করে ওই ইলেকট্রিক বোর্ডের মধ্যে আগুন ধরে যায় রাসেল ভাই। তো হঠাৎ করে আগুন ধরে যায় এবং আগুন মানে ধরার পর কিছুক্ষণ পর হঠাৎ করে নিভে যায়। এবং আশ্চর্যজনক যে ওই রুমের মধ্যে আগুন ধরার পরও তেমন কাউকে সে দেখতে পাচ্ছে না, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না। সে অনেক জোরে চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওই রুমে আগুন ধরে গেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আগুনটা হঠাৎ করে নিভে গেছে। সে দেখছে যে তার সাথে যা ঘটছে সেটা টোটালি আনবিলিভেবল। এত রাতের বেলা হঠাৎ করে দেখে যে সে মানে তার নিজের অজান্তে কখন ঘুমিয়ে পড়ে তিনি জানেন। এরপরে সকালবেলা রাসেল ভাই, কিন্তু আশ্চর্যজনক সেটা সকালবেলা না, তার কাছে মনে হচ্ছে এখন তো সকালবেলা হয়ে যাওয়ার কথা। তার ঘড়িতে সকাল 8টা বাজার কথা, কিন্তু পুরো বাড়ি অন্ধকার, ওখানে আশেপাশে কোনো আলো নেই। তার কাছে মনে হতে থাকে যে আমি আসলে কোনো মানে আমার কাছে মনে হয় না আমি যে জগতে আছি সেই জগতে আমি আর নাই, অন্য জগতে চলে আসছি কিনা আমি জানি না। আমি এত ভাবে ডাকছি তো কারো কোনো সারা শব্দ নেই। তার ঘড়িতে তখন 3টা বাজে, কিন্তু আশেপাশে তখনও কোনো আলো হয়নি। এবং তারই কি মনে হচ্ছে যে এটা কি আমি কোনো স্বপ্ন দেখছি বা কিছু। হঠাৎ করে দেখলো তিনি একটা মেয়ে মানুষকে তিনি দেখলেন, এবং মেয়েটি এত লম্বা যে তিনি তার ভাষ্য মতে যে এত লম্বা মেয়ে আমি কখনো দেখি নাই। এবং তার জানালার সামনে আবারও ঠিক আগের মানুষের মতো সেইম ভাবে দাঁড়িয়েছিল। সে অনেক চেষ্টা করলো কিন্তু কাউকে খুঁজে পেল না। ঘড়িতে যখন 2টা বাজে, ঠিক আগের দিনের মতো ওই সময় তিনি দেখতে পেলেন যে যেই ছেলেটি তাকে ডেকে নিয়ে এসছে সেই ছেলেটি তার বাইরে দাঁড়িয়ে আছে, এবং বাইরে দাঁড়িয়ে এসে তার গলাটা খুব জোরে চেপে ধরে। তিনি জানালার পাশে দাঁড়িয়েছিল এবং তিনি কথা বলতে পারছিল না, এত জোরে তার গলা চেপে ধরেছে। আমাকে এখনই তার মানে সে ধরে নিয়েছে যে সে এখানে মারা যাবে। অনেক চেষ্টা করলো বাঁচার জন্য। হঠাৎ করে দেখলো তার গলাটা ওই ছেলেটি ছেড়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যে ছেলেটিও মানে একদম ভ্যানিশ হয়ে যায়। পরের দিন সকালবেলা আবারও সেই বৃথা চেষ্টা, তার যখন ঘুম ভাঙে, কিন্তু যে শক্তি নিয়ে সে এখানে এসেছিল সেই শক্তিটা আর থাকে না। সে অনেক চেষ্টা করে দরজা খোলার জন্য। অটোমেটিক্যালি একটা লোককে সে পায়, এবং সে এতদিন মানে 2 দিন ধরে যে অবস্থায়, তার ডাকার মতো শক্তি নেই। যখন তিনি একটা লোককে পেল, ওই লোকটাকে বললো যে ভাই আমি অবস্থা খুব খারাপ, আমি এই জায়গায় আটকা পড়ে আছি, দরজাটা খুলে দেন। পরে এই লোকটি দরজাটা খুলে, এবং দরজা খোলার পর বলে যে ভাই কি হয়েছে। বলে ভাই আমাকে একটা ছেলে নিয়ে এসেছিল এই বাসার মধ্যে, আমি 2 দিন ধরে আটকা পড়েছিলাম। তখন তাকে নর্মাল করে এবং খাওয়া দাওয়া করে সে নর্মাল হয়। পরে হঠাৎ করে ঠিক পরের দিনই ওই বাড়িতে পুলিশ আসে, এবং পুলিশ আসার পর তিনি যে জিনিসটা হয় যে ওই বাড়িতে জানতে যায় আসলে কি হয়েছিল, কারণ ওই বাড়িতে সে আটকা পড়েছিল 2 রাত আর কি। ওই পুলিশ দেখা যায় যে একটি ছেলের লাশ বের করতে থাকে বাড়ি থেকে, এবং সে যখন কাছাকাছি যায় দেখে যে এটি সেই ছেলের লাশ যে ছেলেটি তাকে বাসা নিয়ে যায়। তো পুলিশ কেস হওয়ার পরে ঘটনাটি পরে জানতে পারে যে ওই ছেলেটিকে ওই জায়গায় মার্ডার করে চলে যাওয়া হয়, এবং তার সাথে মানে তার কি সম্পর্ক উনি তো কিছুই জানতেন না। তাহলে ওই ছেলেটি কেনই বা তাকে দেখা দিল বা কেনই তাকে ওই বাসায় নিয়ে গেল, এবং 2 দিন আটকে রেখে এই কষ্টটা হলো তার, তিনি জানেন এবং তিনি ঘটনা কখনো খুঁজে বের করতে পারেনি। এটাই ছিল আসলে আজকের ঘটনা। অনেক ধন্যবাদ আলী। আমরা চলে যাব সরাসরি পরবর্তী ঘটনায়, এবং সেই ঘটনাটি নিয়ে আসছেন বাবু ভাই, তার সাথে কথা বলবো, এবং এর পরপরই ফারহান আসবে। তো মাঝখানে আমরা এটা ভয়ের ঘটনা শুনে ফেলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই কাহিনীটা রাসেল ভাই আপনার ধানমন্ডির একটা কাহিনী। ওকে, কাহিনীটা আমাকে পাঠিয়েছেন শুভ্রা। সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। এটা হচ্ছে তার স্কুল লাইফের একটা কাহিনী। তো কাহিনীতে চলে যায় রাসেল ভাই। জি প্লিজ। শুভ্রা যখন স্কুলে পড়ে তখন সে ক্লাস 9-এ পড়ে। এ সময় ও নানা বাড়িতে মুভ করে আসে। নানা বাড়ি হচ্ছে ধানমন্ডিতে। আচ্ছা, ধানমন্ডির আপনার মাঝামাঝি একটা জায়গায়, নাম্বারটা বলবো না, হ্যাঁ, যেখানে মানে ধানমন্ডির শুরুতেও না শেষও না, আচ্ছা, এরকম একটা জায়গায়। এখন পর্যন্ত সেই বাড়িটা আপনার মানে কোনো কনস্ট্রাকশন ওরকম হয়নি, আচ্ছা, এখনো পুরনো চেহারায় আছে আর কি। যাই হোক, ওই বাসায় যখন মুভ করে আসে ওকে থাকতে হবে কিছুদিন, কারণ ওর মা ইমিগ্রেন্ট ভিসায় বিদেশ চলে যায়। কোনো একটা কারণে ও যেতে পারেনি, ওকে 2-3 বছর থাকতে হবে ওখানে, এরকম একটা ব্যাপার ছিল আর কি। তো ওখানে যখন থাকা শুরু করে সে, প্রথম দিকে নানা বাসায় এসে বেশ ভালোই লাগে। বেশ বড় বাসার পাশে একটা লনের মতো আছে যেখানে ফুল গাছ লাগানো হয়, আর বেশ বড় বড় রুম, হ্যাঁ, তো ওর ভালোই লাগে। তো যখন থাকে প্রথম কয়েকদিন, তো থাকার পরে একটা জিনিস সে অ্যাবনর্মাল জিনিস সে মানে খেয়াল করে যে ওর নানা সন্ধ্যার পরে
মানে নিজের একটা আলাদা কক্ষ আছে, সেখানে চলে যায় এবং সেখানে কোনো মানুষের আপনার মানে সাথে দেখা হয় না, মিটিং হয় না। সেই মিটিং এ মনে করেন যে সেখানে নানা রুমের মধ্যে মনে হয় যে সন্ধ্যার পরে কারোর সাথে কথা বলে এবং কেমন একটা মানে শব্দ ভেসে আসে রুমের ভেতর থেকে আর কি। তো এটাও কয়েকদিন খেয়াল করে। তো নানিকে জিজ্ঞেস করে যে নানি কি ব্যাপার, কি বলতেছে। নানি বলতেছে না তুমি এটা নিয়ে মাথা ঘামাও না, তোমার নানা করে, ওখানে তোমার নানার কিছু পার্সোনাল মিটিং হয়, এই হয়, তুমি যেও না। তো শোনে। তো যেহেতু স্কুলে পড়াবে ওর কিছু কিউরিয়াসিটি থাকে, তো একদিন রাতের বেলা ওর নানা ওখানে গিয়েছে, তখন রাত হয়ে গেছে, আপনার প্রায় 11টা বেজে গেছে, এরকম একটা সময় নানা রুমে গেছে। তো ও ওখানে আসে ডাইনিং স্পেসে। তো হঠাৎ করে ওর মনে হয় যে নানা কি করতেছে, এবং রুমের ভিতর মনে হচ্ছে একাধিক মানুষ কথা বলতেছে, মানে গলা মানে একজনের বেশি গলা এবং গম গম গলা। তো ও হেঁটে যায় ওই সিঁড়ি বেয়ে উঠে যায় দোতলায়, উঠে নানার যে ডুপ্লেক্স টাইপের বাসা আর কি, উঠে নানা যে রুমটায় বসে ওখানে যে ও আস্তে করে দাঁড়ায় সামনে। তো মনে হচ্ছে দুজন মানুষ কথা বলতেছে, ও নানার গলা এবং আরেকটা গলা। তো সে করে কি কান পেতে কথাগুলো অস্পষ্ট, নানা যেটা বলতেছে এটা স্পষ্ট কথা, আর ওই পাশ থেকে যে কথা আসছে সেটা অস্পষ্ট, কিন্তু মনে হচ্ছে ভারী কোনো পুরুষালী গলায় কথা হচ্ছে। তো চিন্তা করে কার সাথে কথা বলতেছে এত রাত্রে নানা, একবার ভাবে কোনো মিটিং, কেউ আসছে, আবার ভাবে না, তো এরকম করে সে চলে যায়। তো পরদিন ও নানিকে বলে যে নানি এরকম রাতের বেলা এরকম শুনি, এরকম নানা কার সাথে জানি, বলে তোমার মানা করছি, খবরদার তুমি এদিকে যাবো না। কেন যাবো না, মানে তার মনে কি কেন যাবো না, বলে যে না যাবা না, তোমাকে না করছি তুমি যাবা না, ভালো না, তোমার নানা অনেকের সাথে মিটিং করে, বাইরের মানুষ আসে, কি দরকার তুমি যাবা। এনিওয়ে, তো ও ঘুমায় আছে একদিন ওর রুমে যথারীতি। একদিন রাতের বেলা ও খেয়াল করে, মানে ঘুম ভেঙে যায় আর কি, ঘুম ভেঙে গেলে ও খেয়াল করে ওদের যে দরজা, বাসার যে দরজার নিচ দিয়ে কে যেন মানে আপনার মনে হচ্ছে পা হেঁটে হেঁটে যাচ্ছে আর কি, পায়ের ছায়া দরজার নিচ দিয়ে যাচ্ছে, একবার ওই পাশে যায়, একবার এরকম আসে। এই জিনিস কিন্তু আমার নিজের চোখেও আমি দেখছি রাসেল ভাই, আপনাকে আমি বলেছিলাম হ্যাঁ, যে আমি একটা বাসায় ছিলাম কিছুদিনের জন্য, মোহাম্মদপুরে ভাড়া থাকতাম, ওই বাসাও কিন্তু এই জিনিসটা হতো। এর জন্য ওর কাহিনীটা আমার কাছে মজা লাগছে, ইন্টারেস্টিং লাগছে এখানে। তো বলতেছে দরজার নিচ এরকম পা হেঁটে হেঁটে যায়। তো ও চিন্তা করো ওর বাসার দরজা নিচ দিয়ে পা হেঁটে হেঁটে যায়, হ্যাঁ, মানে এই জিনিসটাই খুব অদ্ভুত কিন্তু, এবং এই মুহূর্তেও কেউ যদি এই জিনিসটা এক্সপেরিয়েন্স করে তাহলে কেমন লাগবে, শুধুমাত্র পাটাই দেখা যায়, রাইট? পাটার মানে বোঝা যাচ্ছে যে পা একটা ছায়ার মতো পা, মানে স্টেপ ফেলে ফেলে যাচ্ছে ঠিক দরজার ফাঁক দিয়ে আর কি। আচ্ছা, তো এই জিনিসটা আমি নিজে দেখেছি, তো এর জন্য আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগছে। এবং আমার ক্ষেত্রে আমি যখন গেট খুলছিলাম কেউ ছিল না ওই পাশে, মানে ইট ওয়াজ ভেরি মানে হরিফিক। তো ওর ক্ষেত্রে ও দেখে এরকম পা হেঁটে হেঁটে যায়, তো ও চিন্তা করে যে কে যাচ্ছে গেটের ওই পাশ থেকে, রাতের বেলা কি কেউ উঠছে, তো গুনতে থাকে, একবার গেল, দুইবার গেল, এরকম আসলো, এবং দেখে যে এটা কন্টিনিউয়াসলি হচ্ছেই, মানে যাচ্ছে আসছে। তারপরও মানে কিছু মনে না করে আবার শুয়ে পড়ে, সাহস হয় না আর কি, যেহেতু মানে ওর বয়স কম, ওরা সাহস হয় না ওখানে যাওয়ার, শুয়ে পড়ে। এবং এর পরে কয়েকদিন সে খেয়াল করে যে শুধু দরজার ওখানেই না, তার যে মানে পাশের যে জানলা, বাসার মাথার কাছে একটা জানালা ছিল, ডান দিকে একটা জানালা ছিল, ও ফিল করে যে জানালার পাশ থেকে ছায়া দেখা যায়, মানে সামথিং ইজ মুভিং, সার্কেলিং দ্য রুম, মানে রুমের চারপাশ দিয়ে সার্কেল করতেছে কেউ। আচ্ছা, অ্যাজ ইফ লাইক মানে এনি সিকিউরিটি গার্ড ইজ লাইক পেট্রোলিং দ্য রুম, এরকম একটা ব্যাপার। তো ও এই জিনিসটাই কেউ ভয় পেয়ে ওর নানিকে বলে, নানু আমি তো এখানে ঘুমাই, আমি ঘুম ভাঙা, ইদানিং আমার ঘুম ভেঙে যাচ্ছে রাতে, আর আমি দেখতেছি ওই দরজার সামনে যে এরকম দেখছি বাস থেকে, নানু বলে কি এটা নিয়ে তুমি টেনশন করো না, তুমি ঘুমাও। আচ্ছা, তারপর নানুরে বলে কি এরকম ছায়া তোমরা এরকম আমার সাথে কেউ ঘুমাও, বলে ঘুমানো লাগবে না, তোমার রুম পাহারা দেওয়া হয়। আচ্ছা, তখন সে বলে আমার রুম পাহারা দেয়, বলে হ্যাঁ তোমার রুম পাহারা দেওয়া, তুমি ঘুমাবা, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এনিওয়ে, তো পরবর্তীতে তার এক খালা তাকে বলে একদিন সকালবেলা, মানে কথার খালার সাথে গল্প, বলে আব্বার কাছে তো জিন আছে, আব্বা তো জিন পালে, এই জিনটা সবসময় আমাদের বাসা পাহারা দেয়, বাড়ি পাহারা দেয়, আমাদের অনেক কি হয়ে যায়। তো শুনে সে খুব মানে ইন্টারেস্টেড হয়ে যায়, যে ব্যাপারটাকে ওর ভয়ও পায় একসাথে, যে না আমি মানে এটা কি দেখতেছি এই সেই। তো ও ভয় পায় এবং ওর পর থেকে ওর খালাকে নিয়ে এসে রাখা শুরু করে রুমে, ছোট খালাকে, যে না আমি একলা শুবো না, খালার সাথে ঘুমায়। এবং ওরা একটু ইউজ টু হয়ে যায় ব্যাপারগুলোর সাথে, ঠিক আছে, যে এই ধরনের আজব আজব ঘটনা ঘরে ঘটে, মানে এটা আমাদের বাসায় ঘটবে, এটার সাথে ইউজ টু হয়ে যায়। তো প্রবলেম হয় যেটা, তার 2-3 বছর পর ওর নানা মারা যায়, ঠিক আছে, 2 থেকে 3 বছর পরে। তো মারা যাওয়ার পরে যেটা হয়, এরপর থেকে ওরা ভয়ঙ্কর সব জিনিস ঘটা শুরু করে ওদের বাসায়। আচ্ছা, যেমন ও নানা যেদিন মারা গেল নিচে, সেদিন রাত্রেবেলা ওরা শুনতেছে যে বাসার পেছনে মনে হচ্ছে একদল মানুষ হু হু করে কাঁদতেছে, এবং মানে খুব মানে ভয়ঙ্কর রকম একটা সুর,
মানে সুরটা মানে খুব মানে অতিলৌকিক সুর, মানে মানুষ যেভাবে কাঁদে রেগুলার না, মানে রেগুলার ন্যাচারাল না, হুহু করে কাঁদতেছে। আচ্ছা। হ্যাঁ, তো ও শুনতেছে, ওর খালাকে বলতেছে, মানে গা চেপে ধরছে অন্ধকারের ভিতরে, যে খালা দরজার বাইরে আন্টি কে কাঁদতেছে এরকম আচ্ছা ওই পাশে। তখন বলছে, খালাও ভয় পেয়েছে, ও চেপে ধরে বলছে চুপ করে থাক, কথা বলো না। তো ওরা সারা রাতে কান্নার শব্দ শোনে, ঠিক আছে। আচ্ছা। তো এবং তার 2 দিন পর থেকে যে প্রবলেম গুলো হওয়া শুরু করে, হঠাৎ করে দেখা যায় ওদের যে ডাইনিং স্পেস, ঘুমায় আছে রাত্রেবেলা, ধুম করে কেউ কিছু ফেলে দিছে টেবিলের উপর থেকে, আচ্ছা। তারপর ফ্রিজের উপর থেকে কিছু ফেলে দিছে, এই ধরনের শব্দগুলো পাওয়া শুরু করে। এবং পরবর্তী যেই দেখে আসলেই সত্যি কথা জিনিসপত্র পড়ে আছে, ঠিক আছে। এবং ঠিক মাসখানেকের মাথায় ওর প্রবলেম হওয়া শুরু হয়, কেন ও আলটিমেটলি এর মধ্যে একলাই শোয়া শুরু করছিল। ওর প্রবলেম গুলো হওয়া শুরু হয়, যেমন ও ঘুমাচ্ছিল একদিন, ও আপনার দেখতেছে ঘুমের থেকে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, দেখতেছে ওর পায়ের কাছে একটা ছায়া দাঁড়ায় আছে। আচ্ছা। এবং ছায়া মূর্তিটা প্রায় বেশ লম্বা টাইপের, দাঁড়ায় আছে। এবং রুমের টেম্পারেচারটা আস্তে আস্তে আপনার কমে যাচ্ছে, মানে যেই টেম্পারেচারটা থাকার কথা এভারেজ একটা দিনে, মানে সেটার থেকে অনেক কমে যাচ্ছে, এক পর্যায়ে শীত লাগার অবস্থা। তো ও ভয়ে কুকড়ায় যে আপনার চাদর নিয়ে শুয়ে আছে, দোয়া পড়তেছে, এক সময় দেখে না। তারপরে আরেকদিন যেটা হয়েছে, ও শুয়ে আছে, হঠাৎ করে ফিল করে যে ওর পায়ের কাছে কিছু একটা, মানে আপনার টাচ, কারোর টাচ। তো ফার্স্টে চিন্তা করে কি খালা শুইতে আসছে নাকি, অনেক সময় আসছিল ওর আন্টি এসে শুয়ে থাকতো পাশে। আচ্ছা। তো ও বলতেছে যে কি আন্টি তুমি আসছো এসেই, তো দেখে কোনো উত্তর নাই। দেখে পায়ের টাচটা আস্তে আস্তে শক্ত হয়ে গেছে, মানে ভেরি হার্ড গ্রিপ, পাটা চেপে ধরছে বেশ শক্ত করে শোয়া অবস্থায়। তো তাড়াতাড়ি উঠে বসে হাতটা ধরে, দেখে হাতটা চিকন একটা লোমশ হাত, মানে খুব চিকন কিন্তু লোমশ একটা হাত। চিৎকার করে ওঠে, মানে ঘুম থেকে ঘুম ভেঙে যায়। এবং বাসার ওই যে আন্টি টান্টি আসে, এসে বলে যে এরকম। তো ওর যে ছোট খালা, সেও এই ধরনের কিছু প্রবলেম ফেস করতেছে। যেমন বাথরুমে যে কাজের মেয়ে দেখছে, যে বাথরুমের মধ্যে দেখতেছে যে ওর যে নানা বাথরুমে গেটের সামনে বসে আছে। কাজের মানুষটা বেরিয়েছে অন্ধকারে করিডোরে, বেরোয় দেখে যে বাথরুমের কোনায় নানা বসে আছে এবং ওই কাজের মানুষকে দেখে হাসতেছে ক্যাক ক্যাক করে, সেও এরকম চিৎকার দিচ্ছে। এই ধরনের প্রবলেম যখন হয়, তখন ওরা একটা হুজুরের শরণাপন্ন হয় আর কি, ডাকে একজন বড় হুজুরকে। তো হুজুর বলে যে এখানে তো আপনাদের বাসায় সবচেয়ে বড় কথা কিছু মানে জিন আছে, এবং এগুলা কেউ একজন এখানে মানে জেস্ট টু মানে পেট দিস থিং, পালতো এগুলাকে। তখন বলছে ওই নানিকে বলছে, নানি বলছে হ্যাঁ আমার হাজবেন্ড পালতো। বলে যে এটা তো আপনার হাজবেন্ড যখন মারা গেছে, সে এদেরকে ই করে যেতে পারে না ঠিক মতো, মানে একটা প্রসিজার আছে, যে প্রসিজারে তাদেরকে বিদায় দিতে হয়, একটা করে বিদায় দিতে হয়। যারা মানে ভালো জিনকে রাখে তারা এভাবে বিদায় দেয়, সঠিক প্রসিজারের মাধ্যমে বিদায় দিয়ে দেয় একসময়। তা আপনার হাজবেন্ড যেটা করতো, সে সঠিক প্রসিজারে পালতো না, এবং এখানে ভালো খারাপ 2 ধরনের জিনিস তার মধ্যে ছিল। এবং উনি মারা যাওয়ার পর এগুলো আপনাদের ডিস্টার্ব করতেছে, এবং আপনাদের সম্ভবত আপনাদের ফ্যামিলি যতগুলো চেইন আসবে সবাইকে তারা ডিস্টার্ব করতে থাকবে। হ্যাঁ, তো তখন উনি বলে যে এটা কি মানে আমি মাফ চাই, আমাকে মাফ করেন বা বাঁচা দেনটা। তো হুজুর বলে এটা আমার পক্ষে এখন ওইভাবে সম্ভব না। আপনার ফ্যামিলি চেনে যারা আসবেন, যেমন আপনার নাতি আছে, ওকে বলবেন খুব সাবধানে রাখবেন, কারণ তার উপর কিন্তু চোখ পড়ছে। তখন বলে হ্যাঁ আমার নাতির এরকম হাত পা চেপে ধরছে, বলছে তাকে বলবেন দোয়া পড়তে, একটা তাবিজ দিয়ে দিয়েছে হুজুর, বলছে এটা। কিন্তু একটা জিনিস মনে রাখেন, যারা এই জিনিসটা করে, এই যে এইভাবে করে, কারণ আপনার হাজবেন্ড কি কোনো কামেল লোক ছিল? বলে না, উনি ওইভাবে কোনো সুফি কামেল ছিল না, উনি কি করতো উনি জানেন। বলে আমি যতদূর বুঝতেছি উনি সুফি কামেল ছিল না, কোনো এক পদ্ধতিতে উনি জিনগুলাকে হাসিল করছিল, এবং এটা ফলশ্রুতি খুব খারাপ, ওনার পুরো ফ্যামিলি এটার জন্য সাফার করবে। হ্যাঁ, যদি কোনো ব্ল্যাক ম্যাজিক মানে কালো জাদু বা কিছুর দ্বারা করে থাকে, এটার ফলশ্রুতি খুব খারাপ। তা আমি যেটা করতে পারি, আমি আল্লাহর কালাম দিয়ে দিতে পারি, মানে কিছু আপনাকে তাবিজ দিতে পারি যাতে না হয়, বাট আপনার ফ্যামিলি এরকম চলবেই। তো পরবর্তীতে এরকম লাইফে ওই তাবিজ নিয়ে শুভ্রা অনেকটা মানে নিরাপদ থাকে। এখন পর্যন্ত সে বিদেশে গেছিল, আবার চলে আসছে, ঢাকায় আছে, ঢাকা পড়াশোনা করে। বাট ওই নানার বাসা এখন ওরা যায় না, বাড়িটা অলরেডি ওদের মানে হয়ে গেছে, মানে ভাগাভাগি হয়ে গেছে। এখন পর্যন্ত তারা কিন্তু কাউকে দিতে পারতেছে না, ফ্যামিলি ইউনিয়ন না হওয়াতে। এবং ওই বাসার ব্যাপারে কেন জানি আশ্চর্যভাবে একটা সিদ্ধান্তে আস্তে আস্তে ওরা আসতে পারে না, কিছু একটা গন্ডগোল হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব সরাসরি ফারনানের কাছে তার স্টোরি শোনার জন্য। ফারনান, ওয়েলকাম ব্যাক অনেকদিন পরে, এবং আজকে অনেক ঝামেলা মাথায় নিয়েই তারপরে আপনি এসেছেন। আপনার ঘটনাটা শুনি, কোথাকার ঘটনা এটা সেটাকে জেনে নেই। প্রথমে থ্যাংক ইউ রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আবারও ভূত এফএম ইনভাইট করার জন্য। মোস্ট ওয়েলকাম। ভূত এফএম সবসময় আসলে আমাদের অনেক ভালো লাগে ঘটনা শেয়ার করতে। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, সেটা আমাকে আমার এক ফেসবুক ফ্রেন্ড, যার নাম হচ্ছে শিমুল, এবং ও খুলনায় থাকে, আমাকে শেয়ার করেছে। এবং এই ঘটনাটা দার্জিলিং এর একটা টি স্টেটের ঘটনা। আচ্ছা। আর শিমুলের ফাদার যিনি হচ্ছেন যে মানে ওই
দার্জিলিং এর একটা টি স্টেটের রিসোর্স ইনভেস্টিগেটর অফিসার ছিলেন উনি। ও আচ্ছা, এবং এবং চা বাগানের ঘটনা কিন্তু খুব হ্যাঁ, জনপ্রিয় হয় সব সময়। হ্যাঁ, তো উনি ওনার জবের পারপাসে যেটা হয় যে ওনার ফুল ফ্যামিলিকে ওই টি স্টেটের বাংলোতে প্রায় 8 মাস স্টে করতে হয়, এবং ওই টি স্টেটে যে বাংলোতে তারা স্টে করে সেই টি স্টেট সম্পর্কে এবং সেই বাংলো সম্পর্কে বেশ কিছু প্যারানরমাল ঘটনা শিমুল আমাকে শেয়ার করে। তো আমি ঘটনায় চলে যাই। তো ওরা যেই টি স্টেটের বাংলোতে ফার্স্টে স্টে করে সেই টি স্টেটের নাম হচ্ছে রোহিণী টি স্টেট, এবং এই বাংলোটার কথা একটু আমি বলবো। বাংলোটা হচ্ছে অনেক পুরোনো দিনের স্টাইলে যে বিল্ডিং গুলো করা, সেই ব্রিটিশ আমলের পিরিয়ডের, এবং যেটা হচ্ছে যে বাংলোটা জাস্ট 3টা অফিসার্স কোয়ার্টার নিয়ে বাংলোটা। আচ্ছা, এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে এই বাংলোটার চারপাশে হচ্ছে গহীন বন এবং সম্পূর্ণ পাহাড়ি ঘেরা একটা পরিবেশ, খুব সৌন্দর্যমণ্ডিত একটা জায়গা। আর এই বাংলোটাকে একটা বাউন্ডারি দিয়ে আলাদা করা হয়েছে ওই জঙ্গল এলাকা থেকে। আর এই বাংলোর ভিতরে অনেক ফলের গাছ রয়েছে এবং অনেক ধরনের গাছ রয়েছে, যেটা হয় যে যা বাংলোতে থাকে তারা অনেক সময় যেটা হয় যে মানে একসাথে সবাই চলাচল করে, কেননা অনেক সময় পথ হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। আচ্ছা, এত গহীন আর এত সৌন্দর্যমণ্ডিত একটা প্লেস। তো আরেকটা কথা বলবো, যে রোহিণী টি স্টেটের কথাটা আমি বললাম, এই রোহিণী টি স্টেটের ফাউন্ডার ছিলেন একজন ইংলিশ ম্যান। তো 1857-এ সে এটাকে ফাউন্ড করে, এবং যেটা হয় যে ওই সময়ে এই এলাকাটাতে বেশ কিছু নেপালি জনগণ থাকতো, কিন্তু বর্তমানে দেখা যায় যে লোকবসতি একদম কমে গেছে, এবং ছোট ছোট পাহাড়ি কয়েকটা পরিবার ছাড়া এবং বাংলোর অফিসার্স কোয়ার্টার ছাড়া খুব একটা জনবসতি এখানে নেই বললেই চলে। আর এই যে রোহিণী টি স্টেটের কথা বললাম, এই রোহিণী টি স্টেটের একটা বিশেষ স্পেশালিটি রয়েছে এখানকার লোকাল যারা তাদের কাছে, এবং তারা যেটা ভাবে যে এই রোহিণী টি স্টেটটাকে তারা হন্টেড বলে থাকে, আবার অনেকে অভিশপ্তও বলে থাকে। অভিশপ্ত, আচ্ছা, কেউ বলে ভৌতিক, কেউ বলে, আবার কেউ হয়তো বলে যে অভিশপ্ত। আচ্ছা, তো এটা আসলে অভিশপ্ত বলার একটাই কারণ হচ্ছে যে তারাও মানে এর আগে যারা এখানে থাকতো তাদের কাছ থেকে শুনে আসছে যে এই যে স্পেসিফিক টি স্টেটটা, চা বাগানটা, এখানে যেটা হতো যে অনেক আগে পাহাড়ি মেয়েদেরকে মেরে যারা এখানে কাজ করতো তাদেরকে এখানে কবর দিয়ে দেওয়া হতো, নির্মম ভাবে মেরে এখানে কবর দিয়ে দেওয়া হতো। এই কারণে অনেক সময় লোকাল জনগণ যেটা হতো যে অনেক ধরনের ভৌতিক মানে ঘটনা ফেস করতো। এই জন্য এই জায়গাটাকে সবাই মানে বলে যে প্যারানরমাল কিছু একটা আছে এখানে। আচ্ছা, এবং এখানে যারা অফিসার্স কোয়ার্টারে থাকে তাদের মধ্যে বেশ কিছু মিথ প্রচলিত রয়েছে এই জায়গাটা সম্পর্কে, এবং আমি কয়েকটা মিথের কথা বলবো। যেমন মানে কয়েকজন অফিসার্স একবার যেটা হয় যে তারা এই টি স্টেটটাকে রেকি করতে তারা ওই চা বাগানে যায়, এবং তারা যখন ব্যাক করবে সে সময় ওনাদের চোখে পড়ে একটা চা বাগানের ঠিক গাছগুলোর পাশে একটা জিনিস পড়ে আছে, এবং তারা যখন ওটার কাছে যায় এবং তারা দেখে যে ওটা একটা মাথার খুলি। আচ্ছা, এবং ওটাকে ভালো মতো দেখলে মনে হবে যে ওটা একটা মেয়ের মাথার খুলি, একদম পচে গেছে এরকম একটা অবস্থা, সিচুয়েশন। এবং সব থেকে ভয়ানক বিষয় হচ্ছে যে এই ভর দুপুর বেলা ওই অদ্ভুত জিনিসটা তাদের সাথে মনে হচ্ছে যে কথা বলতে চাচ্ছে, এরকম কিছু একটা, মানে ওখান থেকে সাউন্ড আসতেছে। তো এটা দেখার সাথে সাথে ওই যে দুজন অফিসার ছিলেন তারা একবারে সেখান থেকে দৌড়ে বের হয়ে যায় এবং গ্রামের মানে লোকজনকে বলে দেখার জন্য যে এটা কি আসলে। আচ্ছা, তারা এসে দেখে যে কিছুই নেই, একটা রক্তের ফোঁটাও নেই সেখানে। তো এরকম এটা হচ্ছে একটা মিথ। আরো একটা মিথের কথা বলবো, যেমন এর আগে যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে অফিসাররা যখন এখানে রেকি করতে আসে, তারা যখন ব্যাক করবে বাংলোটার দিকে ব্যাক করবে, যখন তাদেরকে কিন্তু একটা খাড়ি পার হয়ে দেন ওই বাংলোতে ব্যাক করতে হবে। আচ্ছা, তো তারা যখন খাড়িটাকে পার করতো ব্যাক করবে, যখন দেখা যেত তাদের সাথে কোনো একজন বৃদ্ধ লোক অথবা কোন একটা ছোট শিশু অথবা কোন একজন বৃদ্ধ মহিলা তাদের সাথে একসাথে খাড়ি পার হচ্ছে। কিন্তু তারা যখন ওই পাটটাতে যায় তারা দেখে যে ওই যে বৃদ্ধ মহিলা অথবা বৃদ্ধ লোকটা অন্য একটা পথ দিয়ে পেছনের রাস্তা দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, কিন্তু এখানে সবচেয়ে আজব বিষয় হচ্ছে যে ওই যে পথগুলোতে তারা যে দেখতে চলে যাচ্ছে ওগুলো সব হচ্ছে জঙ্গলে যাওয়ার পথ, এবং ওখানে কোনো লোকবসতি নেই। আচ্ছা, এবং আপনি যদি গ্রামে যেতে চান অথবা বাংলাতে যেতে চান আপনাকে একটা ওয়ান ওয়ে পথ দিয়ে যেতে হবে, কিন্তু তারা দেখতো যে হঠাৎ করে তারা ওই সব রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এরকম অনেক ভয়ের ঘটনা তারা ফেস করতে যারা অফিসাররা। এবং এরপরে এখন যেটা হয় যে তারা 4 থেকে 5 জন একসাথে কোনো রেকি করতে যায় এবং সাথে একটা রাইফেল তারা ইউজ করে। আচ্ছা, এ হচ্ছে মোটামুটি এখানকার যে চা বাগানের কিছু মিথ, প্রচলিত মিথ, সেটা বললাম। আর ওই চা বাগানের যে বাংলো, সেই রোহিণী টি স্টেটে যে বাংলো যেখানে আমার ফ্রেন্ড শিমুল স্টে করে দেয় ফুল ফ্যামিলি সহকারে,
সেটার কথা একটু বলবো। এই বিল্ডিংটা হচ্ছে মানে তারা যে কোয়ার্টারটাতে স্টে করছে সেটা হচ্ছে 2 স্টোরেড বিল্ডিং এবং তারা দোতলায় স্টে করে। আচ্ছা। এবং তারা যেটা হয় যে 3টা বড় বড় রুম তাদের জন্য বরাদ্দ করা হয় এবং প্রত্যেকটা রুম এত বড় ছিল যে তাদের ফ্যামিলি মেম্বার ছিল 4 জন। তারা যখন ফার্স্টে এখানে স্টে করে তাদের কাছে মানে আলাদা আলাদা রুমে থাকতে ভয় লাগতো তাদের কাছে, মানে এত আচ্ছা। বড় বড় রুম। আর সব থেকে ভয়ের বিষয় যেটা হচ্ছে যে এত সুন্দর একটা জায়গা, যখন মানে সকাল হতো মানে এত সৌন্দর্যমণ্ডিত একটা প্লেস সবার খুব ভালো লাগতো, কিন্তু যখনই সন্ধ্যা হতো না তখন মনে হচ্ছে যে কোন একটা ভৌতিক একটা পরিবেশ, চারিদিকে নিঝুম একটা পরিবেশ, চুপচাপ। আর সব চা বাগানের ভেতরে এমনিতেও এরকম একটা পরিবেশ বিরাজ করতো। আর যেটা হচ্ছে যে ওইখানকার যে জায়গাটা সেখানে ম্যাক্সিমাম টাইমই বৃষ্টি পড়লেই ইলেকট্রিসিটি কোলাপস করতো সন্ধ্যার দিকে। তার মানে একদম মানে হ্যাঁ, তখনই অন্ধকার এবং সেই সাথে ভয় নেমে আসতো এবং সাথে বৃষ্টি আরো বেশি ভয়ানক। এবং সেই সময় তারা যেটা করতো, হাতে একটা হেরিকেনের মতো একটা ল্যাম্প তারা ইউজ করতো এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টারে যাওয়ার জন্য। এবং ওই যে চা বাগানের যে টি বাংলোর যে মানে মেইন ফটক সেটাও সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হতো, মানে বাইরে থেকে কেউ আসতো না, কেউ বাইরে যেতে পারতো না। আর যেটা হচ্ছে যে তারা যখন ফার্স্টে এই বাংলোটাতে স্টে করে তারা প্রথমে একটা রুমেই 4 জন একসাথে থাকা শুরু করে। এবং যেটা হয় যে প্রায় 2 থেকে 3 দিন ওখানে স্টে করার পর যে শিমুল, যেটা হয়েছে শিমুলের একটা বেড ছিল, বেডটা ছিল আপনার জানালার ঠিক পাশে। এবং জানালা দিয়ে দেখা যায় অনেক সময় রাতে ঘুম ভাঙলে মানে জানালার বাইরে কিন্তু চোখ পড়ে যায় রাসেল ভাই। তো তখন যেটা দেখা যায় ওদের জানালার পাশেই ছিল একটা গাছ, এবং সে হঠাৎ করে তার কানে আসলো একটা কান্নার শব্দ। আচ্ছা। ওই বাংলো রুমের ভেতরে। এবং কান্নার শব্দটা এরকম হবে, কোনো কুকুর অথবা বেড়াল যদি কান্না করতো যেরকম সাউন্ড, ঠিক সেরকম একটা শব্দ। এবং সে সাথে সাথে বিছানা থেকে উঠে গেল। উঠে যাওয়ার পর সে জানালার পাশে গেল ওটাকে দেখার জন্য যে কোত্থেকে সাউন্ড আসছে। ও আবিষ্কার করলো যে ঠিক গাছটার একদম উপরের মগডাল থেকে সাউন্ড আসতেছে, এবং সাউন্ডটা হচ্ছে মনে হচ্ছে কোনো একটা কুকুর অথবা বিড়াল কান্না করছে। সে ভালো মতো দেখার চেষ্টা করলো, তার চোখে পড়লো ঠিক গাছের মগডালে একটা অদ্ভুত একটা রকমের একটা জিনিস বসে আছে। এবং সেটাকে দেখলে মানুষও বলা চলে না, আবার সেটাকে বানরও বলা যায় না, কিন্তু সম্পূর্ণ কালো লোমশ একটা অবয়ব। এবং সে কাঁদছে এবং সেটা কাঁদতেছে। এবং সাথে সাথে সে প্রচুর ভয় পেয়ে যায়, এবং ভয় পেয়ে সাথে সাথে জানালাটা লাগিয়ে দিয়ে এরপরে মানে রাতটা সেভাবেই ক্রস করে। এবং এরপর দিন এই ঘটনাটা তার ফ্যামিলির মানুষজনকে বললেও বাইরের কারোর সাথেই সে শেয়ার করে না। আর আমি যেটা বললাম রাসেল ভাই যে এত সুন্দর জায়গা, মানে আপনি সকালবেলা ভৌতিক কোনো কিছু আপনার মাথায় আসবে না। তো এই ঘটনাটা প্রায় কয়েকদিন পরে তারা ভুলেই গেল, প্রায় আরো কয়েকদিন কেটে গেল, এবং তারা তখন একসাথে স্টে করছে একটা রুমে। এবং সেদিন আনফরচুনেটলি ইলেকট্রিসিটি কোলাপস করেছিল। এবং শিমুলুর যে মম, উনি যেটা করলেন যে ওনার গভীর রাত্রের দিকে হঠাৎ বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়লো। এবং সেদিন যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, সে হাতে একটা ল্যাম্প নিলেন। এবং উনি যেটা চিন্তা করলেন যে বাসার কাউকে জাগানোর দরকার নেই, আমি একাই চলে যাই। এবং সে যেটা করলো যে ওই ল্যাম্পটাকে নিয়ে সে তার রুমের যে দরজাটা সেটাকে সে খুলতে যাবে। তখনই তার কানে আসলো একটা অদ্ভুত কান্না শব্দ, ঠিক সেই রকম যে মনে হচ্ছে একটা কুকুর অথবা বেড়াল কান্না করতেছে। এবং সে চিন্তা করলো হয়তোবা আশেপাশে জংলা পরিবেশ, হয়তোবা কোনো বিড়াল টিড়াল রুমের ভিতরে ঢুকে গেছে। এবং এই শব্দটা আসতেছে ঠিক তার ইমিডিয়েটলি তার পাশে যে রুমটা সেই রুমটা থেকে। এবং সেই রুমটা, আপনি যদি টয়লেটে যেতে চান আপনাকে সেই রুমটাকে ক্রস করতে হবে, এবং সেই রুমটাকে ক্রস করার পরে আপনাকে করিডোরে যেতে হবে, দেন আপনাকে টয়লেটে যেতে হবে। তো তার যে সাউন্ড আসতেছিল সেটা তার পাশের রুম থেকে ইমিডিয়েটলি সাউন্ড আসতেছিল। এবং সে যেটা করলো যে রুমটার দরজাটা খুললো এবং সেই ভিতরে ল্যাম্পটা নিয়ে গেল। এবং সাথে সাথে সে দেখলো যে ভিতরে কিচ্ছু নেই, কোনো কান্নার শব্দ নেই। কান্নার শব্দটা ঠিক সেই করিডোরে মনে হচ্ছে যে সেটা চলে গেল। এবং সে ভাবলো যে হয়তো কোনো একটা বিড়ালের কাণ্ড কারখানা হবে, মানে পাশে চলে গেছে। কিন্তু তার তখন মানে ঘুমের ঘরে এটা খেয়াল ছিল না যে রুমগুলোর দরজা কিন্তু লক ছিল। রাসেল ভাই যদি বিড়াল থাকতো অবশ্যই কিন্তু সেটা এইভাবে অদৃশ্যভাবে কিন্তু যেতে পারতো না। সে তার করিডোরের দরজাটা খুললো এবং তার সেই করিডোরে গেল, এবং সে দেখলো যে না, এখানে কোনো সাউন্ড নেই। ঠিক সাউন্ড আসতেছে সেই যে টয়লেট, সেই টয়লেটের সামনে থেকে। সে সাথে সাথে ল্যাম্পটাকে হাতে নিয়ে সেই টয়লেটের কাছে গেল, এবং সে যেটা দেখলো যে ভেতরে অন্ধকার। সে ল্যাম্পটার সামনে দিয়ে দেখলো যে একটা সাদা কাপড়ে জড়ানো একটা মেয়ে টয়লেটের মধ্যে বসা। এবং সেই মেয়েটা আমরা যখন ওই যে ঘর মুছলে যেভাবে মুছে না, ঠিক সেইভাবে টয়লেটের ভিতরে কিছু একটা মুছতেছে এবং ভয়ানক ভাবে কান্না করতেছে। এবং এই কান্নার শব্দটাই সে আসলে তার রুম থেকে পেয়েছিল। এবং সে সাথে সাথে ফেইন্ট হয়ে যায়, এবং তাকে ফজরের ঠিক আগ দিয়ে তার 2 ছেলে তাকে তার রুমে নিয়ে যায় এবং তার জ্ঞান ফেরে। এবং এর পরদিন সকালবেলা
ওদের যে ফাদার যেটা মানে বাংলোর যে ম্যানেজারের সাথে কথা বললেন এবং বললেন যে আমাদেরকে বাংলোটা চেঞ্জ করে দেন, আমরা এখানে আর থাকতে পারবো না। এরকম অনেক ঘটনা। তখন সে বললো যে ঠিক আছে আমি চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম অনেকেই নাকি এই জায়গায় এসে অনেক ধরনের ফেস করেছে। কিন্তু যখন ম্যানেজারকে জিজ্ঞেস করা হলো যে আসলে এগুলো মানে এটা কেন আসলে হচ্ছে, এইরকম জিনিস কেন দেখলাম, আসলে সে কিছুই বলতে পারলো না। কিন্তু মেইন খবরটা পাওয়া গেল আসলে 20 বছর কাজ করা সেই বাংলোর চৌকিদারের কাছ থেকে। তো চৌকিদারকে যখন জিজ্ঞেস করা হলো, চৌকিদার বলল যে সে যখন 20 বছর আগে এখানে কাজ করতে আসছিল, ঠিক সে এখানে তাদের এই দোতলায় একটা ফ্যামিলি স্টে করছিল, একজন অফিসারের একটা ফ্যামিলি, এবং তার একজন ওয়াইফ ছিল, এবং ওয়াইফ ছিল প্রেগনেন্ট। এবং হঠাৎ করে একদিন তার ওয়াইফ সেই জায়গা থেকে মিসিং হয়ে গিয়েছিল। তাকে অনেক খোঁজাখুঁজি করা হলো, তাকে কোথাও পাওয়া গেল না। এবং ওই সময়টাতে ওই বাংলোর পাশে একটা পাহাড়ি নদী থেকে একটা ছোট খাল মানে ছিল, তখন এখানে একটা ছোট খাল ছিল, এবং ওই খালটাতে 3 দিন পরে সেই প্রেগনেন্ট মহিলার লাশ মানে পচা গলা অবস্থায় ভাসা পাওয়া যায়। সে কিভাবে মারা গেল সেটা কেউ জানে না। কিন্তু এই ঘটনার পরপর থেকে বাংলোতে যখন কোনো নতুন ফ্যামিলি স্টে করতো, তখনই তারা দেখতো যে হয়তো বাংলোর বড় রাস্তা ধরে একটা ছোট বাচ্চা এবং একটা সাদা কাপড়ে জড়ানো একটা মহিলা হেঁটে যায়। এরকম অনেক জিনিস তারা ওই বাংলোতে তারা দেখতো প্রতিদিনই। হ্যাঁ, এরকম দেখতো অনেকে, যারা রাতে একটা মহিলা এবং একটা ছোট বাচ্চা, ছোট শিশু তা দেখতো যে হেঁটে যায় পুরো একটা মহিলা এবং একটা ছোট শিশু, দুজনের গায়েই সাদা পোশাক। হ্যাঁ। আচ্ছা, আসলে এক্স্যাক্টলি এটাই ছিল আমার ঘটনা। এবং এটা কি বাসার চারপাশে ঘুরতো নাকি এটা কোনো হচ্ছে সময় বাংলোর রুমের যে বড় মধ্যেও? করিডোরটা না, সেই হ্যাঁ, করিডোরে হ্যাঁ, ধরেন কেউ রাতের বেলা উঠলো ঘুম থেকে, এবং সে আচ্ছা। দেখতো যে বাংলোর যে বড় মেইন ফটকের যে রাস্তাটা, সেখান থেকে হয়তো একটা ছোট বাচ্চা এবং একটা সাদা মহিলা সাদা কাপড়ে জড়ানো হেঁটে যাচ্ছে। এরকম আচ্ছা। অনেক ছোটখাটো ঘটনা তারা মানে ওখানে ফেস করে, এবং এটাই ছিল একটা উল্লেখযোগ্য ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আপাতত আমরা আবার চলে যাবো একটু বাবু ভাইয়ের কাছে, এবং তার কাছে তার সেকেন্ড যে ঘটনাটা সেই ঘটনাটা শুনে আসবো। সো বাবু ভাই, আমরা সাধারণত দেখেছি যে নানান ধরনের ঘটনা নিয়ে আসেন। আমরা এখন যে ঘটনা শুনবো, এটা কি কোনো বাড়ি রিলেটেড না এরকম কোনো কিছু? এটা বাড়ি এবং এলাকা রিলেটেড। আচ্ছা, শুনি আমরা তাহলে ঘটনাটা। এবং এটার সাথে আরেকটা মানে আছে রাসেল ভাই, যেটা হচ্ছে আপনার এই বোবাই ধরা টাইপের জিনিসটাও, ঠিক আছে? ওকে। এবং যেটা সম্বন্ধে ফার্নানোর একটা স্টোরি আছে আজকে আমি শুনছি, মানে ইফ ইউ হ্যাভ টাইম ফার্নানো বলতে পারবে। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে আপনার মিরপুরের কাহিনী। মিরপুর সেই আপনার আজ থেকে প্রায় সেরকমই 20-30 বছর আগের। এবং মিরপুর জায়গাটা সম্ভবত এখন অনেক ডেভেলপ হয়ে গেছে। যে জায়গাটার কথা বলছি সেটা হচ্ছে 12:30 পরে একটা জায়গা। আচ্ছা, আর এই কাহিনীটা আমার সাথে শেয়ার করেছে সাইফ ভাই। উনি তখন ইয়াং ছিলেন আর কি, ওনার ইয়াং বয়সের কাহিনী। তো যাক, সাইফ ভাই ওই 12:30 কাছে ওখানে ওনাদের বাসা ছিল হচ্ছে আপনার মিরপুর 10-এর দিকে। আচ্ছা। তো ওই জায়গায় উনি থাকতেন। তো এবং খুব ডানপিটে ছিলেন, দুষ্টুমি করতেন, বাসায় যে অনেক দুষ্টুমি করতেন, এটা ওইটা করতেন, মানে কথা শুনতেন না, পড়াশোনা করতেন না। তো ওনার বাবা ওনাকে রাগ করে একদিন বের করে দেয় বাসার থেকে, মানে মারে, পিটুনি খেয়ে উনি বাসার থেকে বের হয়ে যায়। উনি বলে যে আর আসবি না, উনিও বলে আমি আসবো না। তো এইভাবে উনি তো থাকতে পারে না, সাস্টেইন করতে পারে না। ওনার স্থান হচ্ছে ওনার এক ফ্রেন্ডের বাসা আছে। তো আরো অনেক ভিতরে, তখন মিরপুর ওই যে জায়গাটা আপনার ওই যে 12:30 এখন যেখানে পল্লবী আছে, ওইটার কাছাকাছি একটা জায়গায়, মানে একটু আন্ডার ডেভেলপ প্লেসে, মানে ডেভেলপ, পল্লবী তো ডেভেলপড, একটু আন্ডার ডেভেলপ প্লেসে। তো যাক, তো উনি বলেন যে ওখানে নাকি একটা পুকুর আছে, পুকুরের মতো বা ডোবা বা কিছু একটা আছে, সেইটা নাকি খুব হন্টেড। উনি বলে ওখানে নাকি তখন রাতের বেলা কেউই যেত না ওটার বাড়ি দিয়ে, মানে রাত মনে করেন 10টা-11টা বাজলে ওটা গ্রামের মতো হয়ে যেত, এবং ওটার আশপাশ দিয়ে কেউ যেত না। তো বলতেছে উনি যে একদিন আমি ওই বন্ধুর সাথে আড্ডা মেরে আসতেছি। তো আস্তে আস্তে ওই ওনার হঠাৎ করে একটু মানে ওনার একটা মানে কল অফ নেচার হয় আর কি, হি হ্যাজ টু অ্যাটেন্ড, তার মানে ওটা মানে করতে হয় আর কি। উনি জাস্ট ওই কর্নারে, মানে পুকুরের কর্নারে একটা জায়গায় উনি বসে পড়ে আর কি। তো বসে পড়ার পর উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘাড়টা যেন কে চেপে ধরছে পেছন থেকে, মনে হচ্ছে যে ঘাড়টা কেউ চেপে ধরছে। উনি হঠাৎ করে পিছিয়ে ফেরার চেষ্টা করে, দেখে পিছনে ফিরতে পারতেছেন না উনি, লাইক মানে হি গট ফ্রোজেন জাস্ট ওই পুকুরের ওই ডোবার পাড়ে বসে। আচ্ছা। তো উনি তখন চিন্তা করতেছে যে কি ব্যাপার, আমি হাত পা কিছু নাড়তে পারতেছি না, ঠিক আছে, এবং আমার ঘাড়টাকে চেপে ধরলো, এবং আমি মানে পুরাই হয়ে যাচ্ছে, যেটা উনি শুনে যে ঘুমের মধ্যে বোবায় ধরে। আচ্ছা। তো তখন উনি ভাবতেছে এটা কি আমার কোনো দুঃস্বপ্ন, মানে আমাকে কোনো দুঃস্বপ্ন দেখতেছি আমি। তো দেখা যায় যে না, আমি তো দুঃস্বপ্ন দেখতেছি না, আমি চোখ দিয়ে দেখতেছি যে আমি ওই পুকুরের পাড়ে বসা, অন্ধকার চারিপাশ, হ্যাঁ, মানে
দেখা যাচ্ছে না কিছু, রাত হয়ে গেছে পুরাই। তো হঠাৎ করে উনি ফিল করে যে পুকুরের মধ্যে মনে হয় ঝুপ করে প্রায় 2-3 ফিট দূরে ওনার কিছু একটা ভেসে উঠে আবার নেমে গেল। যেমন বড় মাছে যেমন ঘাই মারে, যেটাকে বলা হয় আপনার রুই কাতলা মাছ রাতের বেলা অনেক সময় দেখা যায় পুকুরের ওপরে ঘাই মারে, যেটাকে বলা হয়, সেরকম কিছু একটা। তো ওটা বুঝতেছে উনি, বাট উনি মুভ করতে পারতেছে না টোটালি, মানে উনি খুব ইয়ে গেছে। তা এখন এমন একটা পজিশনে উনি বসা, যে পজিশনে উনি দোয়া পড়তে পারতেছে না। ভয় পেলে মানুষ দোয়া পড়ে, ভৌতিক ভয় পেলে, ওইটাও পড়তে পারতেছে না। তো যাই হোক, উনি তারপরে মনে মনে দোয়া পড়তে থাকে। এক সময় ওনার এই ইটা ভেঙে যায়, মানে এই যে সম্মোহন টাইপের জিনিসটা, ওনার পায়ের মধ্যে কিছু একটা খোঁচা দেয়। আচ্ছা, মানে মনে হয় কেন একটা সুই বা কোনো কিছু ওনার পায়ে ঢোকা যায়, পায়ের মধ্যে, হঠাৎ পায়ের করে? আঙুলের কাছে, হ্যাঁ। হুম হুম, এবং সম্মোহনটা ভেঙে যায়। উনি উঠে দাঁড়ায় এবং খুব সোয়েট করতে থাকে। এই অবস্থা উনি উঠে হাঁটা দেয়। হাঁটতে হাঁটতে উনি মানে খুব উদ্ভ্রান্তের মতো ওখান থেকে চলে আসে। তো যে বাসাটা থাকতো সেটা ছিল কাঁচা বাড়ি একটা, মানে আপনার বেড়ার হুম হুম, ই দেওয়া এবং ছাদটা টিনের। সেখানে এসে কোনো মতো ওঠে, ওনার এক বন্ধু অ্যারেঞ্জ করে দিয়েছিল ওখানে থাকার জন্য। আচ্ছা, তো রাতের বেলা শুয়ে উনি অনেক কাঁপে এবং ভয় পায়। এবং ওনার জানি কেন মনে হচ্ছিল যে ওনার ওই ঘরের চারপাশে কিছু একটা ঘুরে, মানে সামথিং ইজ মুভিং অ্যারাউন্ড ঘরের মধ্যে, হুহু শব্দ করে। হুম, তো বেশ মানে উনি ভয়ে ভয়ে থাকে এবং জ্বর আসে। পরের দিন সকালে খুব পায়ের যে জায়গাটা ফুটা হয়েছিল দেখে যে আসলে একটা ফুটা, এবং ওখান থেকে মানে রক্ত বের হয়েছে। হুম হুম, তো এই জ্বরের মধ্যে উনি রাতে যখন নাকি শুতে যায়, আবার রাত আসে, নেক্সট একটা রাত, এই রাতের মধ্যেও উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে চারিপাশ থেকে, এবং একটা ছায়ার মতো ক্রল করে এসে ওনার বিছানায় উঠে এবং ওনার শরীরটা ফ্রোজেন হয়ে যায়, এবং ওই বোবায় ধরার একটা সিচুয়েশন যেটাকে বলে ওইটা ওনার হয়ে যায়। এবং উনি মানে চিৎকার করার চেষ্টা করে, দোয়া পড়ার চেষ্টা করে, এবং কিছুই হয় না। তো এরকম করে আরেকটা রাত ওনার খুব কষ্টে কাটে। তো উনি ওখান থেকে কোনো মতে আপনার পার হয়ে উনি চলে যায় ওখানকার একটা হুজুরের কাছে দোয়া চাইতে। তো সেই হুজুর ওনাকে বলে যে তুমি কোত্থেকে তোমার এই জিনিসটা হয়েছে, তোমার কবে থেকে হলো বাবা, তোমার কিন্তু একটা সমস্যা হয়েছে, কি তোমাকে একটা বোবা জিন পজেস করছে। আচ্ছা, তো বলে কোত্থেকে হয়েছে, বলে যে আমি ওই দিন রাত্রে ওই পুকুরের পাশ থেকে আসতেছিলাম, হুম হুম, ওই খাড়িটার পাশ থেকে। এবং ময়পুরে যারা থাকে তারা কিন্তু অনেকে ওই পুকুরের ডোবায় সম্পর্কে জানে। হ্যাঁ, 12 পল্লবীর কাছাকাছি জায়গায়, যেটা ওখানে অনেকে ওই পুকুরটা শোনো কালো, সম্ভবত জায়গাটার নাম কালাপানি। হ্যাঁ, হুম হুম, তো বলে তুমি ওখান থেকে রাতের বেলা আসতেছিলে কি, তখন বললো যে আমি এরকম ওখানে এরকম বসছিলাম, এরপর থেকে জিনিসটা হয়েছে। হুম হুম, তো হুজুর ওনাকে মানে দোয়াটা পড়ে দেয় আর বলে তুমি এরপরে আরেকদিন আসো, তোমাকে ওই দিন আমি ঝেড়ে দিব এবং তোমার এই বোবা জিনটা আমি তোমার থেকে সরাই দিব, যেটা তোমাকে মানে মানে ডিস্টার্ব করতেছে। আরেকটা কথা, তুমি যেখানে সেখানে প্রস্রাব করবা না, এটার একটা বিশাল বাজে জিনিস আছে, মানে দোজ হু ইউরিনেট এভরিওয়্যার তারা বিভিন্ন সাফারিং এ পড়ে। আচ্ছা, তো ওনাকে বোঝায় অনেক। তো উনি এটা শুনে মানে মানে একটু কেয়ারফুল হয়। তো যাই হোক, উনি বাসায় আসার পরে ওই দিন রাতে যখন উনি শোয়ে, ওনার ওই বেড়ার ঘর হলো দরজা ছিল কাঠের। হঠাৎ করে রাত 1টা-2টার দিকে মনে হয় কে জানি দরজা ধ্রিম করে একটা লাথি মারে, এবং এত জোরে লাথি মারছে যে ওনার যে শিকল দিয়ে লাগানো থাকতো দরজা, তখন মানে ছিটকানি ছিল না, তখন ওই শিকলটা মানে খুলে আপনার দরজা ঠাস করে মানে 2 পাল্লা খুলে যায়। এবং উনি প্রচন্ড ভয় পেয়ে দেখে কিচ্ছু নাই সামনে, কিন্তু দরজাকে লাথি দিয়ে খুলে দিয়ে গেছে ওনাকে। এবং ভয়ে উনি কাঁপতে থাকে যে ঘটনা কি ঘটলো। এরপর উনি শুনে ওনার কানের কাছে কে কথা বলতেছে, এবং কথাটা মানে খুব বিদঘুটে টাইপের একটা সুরে, মানে সুরটা হচ্ছে আপনার, উনি বলছে, এক্সপ্লেইন করছিল যে এরকম কিছু যে মনে হয় যে খুব চিকন, আবার একটা লং নাকি সুর টানা একটা সুরে ওনাকে বলতেছে যে তুই আমার কাছ থেকে বাঁচবি, তুই আমার কাছে বাঁচবি, তোরে আমি খাবো, এই ধরনের একটা কথা আর কি, সামথিং। কিন্তু উনি বলছে যে কথাটা বলতেছে এটা গেও টোন, মানে মানে একটু মনে হচ্ছে গ্রামের দিকের একটা টোন আছে এটাতে। আচ্ছা, তো প্রচন্ড ভয় পায় উনি, ভয়ে ওনার মানে খুব মানে অবস্থা খারাপ হয়ে যায়, মানে এরকম কথা হঠাৎ শুনতেছে কি। তো ভোরের দিকে ঘাম দিয়ে ওনার ছেড়ে যায়, মানে আজানের পরে এটা হয়ে যায়। তো উনি হুজুরের কাছে যায়। তো হুজুর ওনাকে একটা মানে দেয়, আপনার পড়া দেয়, আচ্ছা, একটা লেবু পড়ে দেয়, বলে এই লেবুটা তুমি যে ঘরে থাকো সেখানে টানিয়ে রাখবা, সেখানে টানিয়ে রাখলে সেখানে তোমার কাছে আর কিছু আসবে না, তুমি মোটামুটি সেফ থাকবা। আর মোটামুটি 40 দিন হচ্ছে তোমার রস পিরিয়ড, এই 40 দিনের মধ্যে তুমি মানে পারতপক্ষে অন্ধকার একা একা থাকা এগুলো সব বেড়ায় যাবা। তো উনি মনে করেন যে চেষ্টা করে লেবুটা টানা রেখে ঘরে থাকার, কিন্তু উনি সাস্টেইন করতে পারেন ওই বাসায়, কারণ ওনার ইকোনমিক ব্যাপার যে থাকতে দিচ্ছে সেটা। সো হি হ্যাজ টু কাম ব্যাক, ওনার নিজের বাসায় চলে আসতে হয় ওনাকে, বাবাও মেনে নেয়। তো এরপর থেকেই ওই সাইফ ভাই অনেক কিছু ফিল করে, এখন উনি ফিল করে
উনি বলে যে অনেকের মানে উনি মনের কথাটা মানে অনেকে যদি কেউ দুরভিসন্ধি কিছু করতে থাকে উনি নাকি পড়তে পারে অনেক সময়, এবং উনি মানে বলে যে আমার সাথে কিছু একটা আছে এখন, সেটা উনি এখনো ফিল করে, এখনো পর্যন্ত সেটা এখনো থেকেই পর্যন্ত ওনাকে যাচ্ছে। তাড়া করে ফেলে। রাইট। ওকে, আমরা একটা পোল করি। থ্যাংক ইউ বাবু ভাই। সরাসরি চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা যাব। আসসালামু আলাইকুম, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। জি। প্রথমে আমি একটু অন্য প্রসঙ্গে বলে নিই যে এখানে গ্রেট বাবু ভাই আছেন। আমার আজকে আমি মানে আই ফিল প্রাউড যে ওনার সাথে আমি প্রোগ্রাম করতে পারছি। তো থ্যাংক ইউ বাবু ভাই। আর আমি এখন ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটা একটি তাবলিগ জামাতের ঘটনা, খুব ছোট্ট একটি ঘটনা। তো ঘটনার স্থান এবং নাম আমাকে না বলার জন্য অনুরোধ করা হয়েছে, তো আমি এই জন্য নামটি বদলে দিচ্ছি। এটা মোবারক সাহেবের ঘটনা। আচ্ছা। এবং ওনার সাথেই ঘটেছে, এবং ওনার সাথে ছিলেন হোসেন সাহেব আরেকজন। তো ওনারা দুজনেই তবলিগ জামাতে নিয়মিত যান। তো একবার আপনার তবলিগ জামাতে যাবেন ওনারা, তো সাধারণত মার্কাস মসজিদ যেটা আছে সেখান থেকে হচ্ছিল সেন্ট্রালি এটা কন্ট্রোল করা হয়। তো সেখানে ওনারা মোবারক সাহেব আপনার রাতে বেলায় ওখানে যান। তো ওই দিন হোসেন সাহেব ছিলেন, ওনার যাওয়ার কথা ছিল। আর এটা হচ্ছিল মোবাইল যুগের আগের ঘটনা। তো সকালবেলা যখন ওনারা বের হয়েছেন যে জায়গায় ওনাদের প্ল্যান আছে যে যেখানে যাবেন, ওনারা যে মসজিদে যাবেন দূরে, তখন দেখেন যে হোসেন সাহেব ব্যাগ নিয়ে এসেছেন যে আপনাদের সাথে আমিও যাব। তো ঠিক আছে, চলেন যাই। তো তারা যান এবং যে মসজিদে থাকার কথা সেখানে ওনারা ছিলেন এবং 3 দিন ওখানে ছিলেন। তো মোবারক সাহেব একটা বিষয় খেয়াল করলেন যে আপনার হোসেন সাহেব এইবার একটু কথা কম বলছেন এবং সারা রাতই প্রায় নামাজ পড়ছেন এবং একটু চুপচাপ। তো ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই সাহেব আপনার কি হয়েছে, আপনি একটু চুপচাপ? বলে যে না, আসলে শরীরটা খুব একটা ভালো না, তো এই কারণে একটু চুপচাপ। তো ঠিক আছে। তো 3 দিন পরে আপনার যখন ওনারা ব্যাক করেন, তো সাধারণত এর আগেও যখন ওনারা গিয়েছেন, ওই হোসেন সাহেব আপনার চাকরি করেন, তো ব্যাগটা মোবারক সাহেবের কাছে দিয়ে বলেন যে ভাই সাহেব আমার ব্যাগটা একটু বাসায় পৌঁছে দিয়ে আমি অফিসে যাচ্ছি। আর মোবারক সাহেবের বাসায় যাওয়ার পথে হচ্ছিল হোসেন সাহেবের বাসাটা পড়ে। আচ্ছা। তো যথারীতি বললো যে ঠিক আছে ভাই সাহেব, আমি আপনার ব্যাগটা পৌঁছে দিব আপনাদের বাসায়। তো এই বলে উনি হোসেন সাহেব ওনার কাছে ব্যাগটা দিয়ে চলে যান ওনার অফিসে। আর মোবারক সাহেব রিক্সা করে যাচ্ছিলেন। তো যাওয়ার পথে হোসেন সাহেবের বাসাটা পড়েন। তো উনি বাসার ওখানে রিক্সাটা থামিয়ে উনি নামে গেটে নক করে। তো নক করার পরে আপনার হোসেন সাহেবের যে ছেলে, উনি দরজা খোলে। তো ছেলে দরজা খোলার পরে তো বলে যে তোমার আব্বু ব্যাগটা দিয়েছেন, উনি তো অফিসে গেছেন সরাসরি তবলিগ থেকে, তো তুমি ব্যাগটা রেখে দাও। আচ্ছা। তো এই কথাটা বলার পরে ছেলেটি একটু অবাক হয়ে ওনার দিকে বলে, ব্যাগ রেখে দিব? আব্বু অফিসে গিয়েছেন, আপনি কি কিছু জানেন না? তো বলে না, কেন, কি হয়েছে? বলে যে আপনার কাছে ব্যাগটা আসলো কিভাবে? তো বলে যে ব্যাগটা উনি আমাকে দিয়েছেন আপনাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। তো বলে যে আপনারা তো কিছু জানেন না, আব্বু তো 3 দিন আগে মারা গিয়েছে। তো বলে 3 দিন আগে মারা গিয়েছে মানে? বলে যে হ্যাঁ, ওনারও তো তবলিগে যাওয়ার কথা ছিল, কিন্তু রাত্রেবেলা হঠাৎ করে উনি অসুস্থ হয়ে যান, স্ট্রোক করে। আমরা হসপিটালে নিয়ে যাই এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে ভোরের দিকে উনি মারা যান। আচ্ছা। তো ভোরের দিকে যদি মারা যান, তাহলে এই 3 দিন মোবারক সাহেবের সাথে যে হোসেন সাহেবটা ছিলেন, উনি তাহলে কে? প্রশ্ন। হ্যাঁ, সেটাই। এবং তাকে তো মানে যিনি দেখেছেন তিনি তো জলজ্যান্ত মানুষ হিসেবে মনে হয় দেখেছেন, এবং তিনি জলজ্যান্ত মানুষের মতোই আচরণ করেছেন, সবকিছু তাই। হ্যাঁ, একেবারে স্বাভাবিক ছিল মানুষের মতো, এবং খাওয়া দাওয়ার থেকে শুরু করে সবকিছুই করেছেন। তো পরবর্তী সময়ে আসলে ওনাদের তো একজন আমির থাকেন মার্কাস মসজিদে, তো ওনার সাথে বিষয়টা উনি শেয়ার করেন যে এইরকম ঘটনাটা ঘটেছে। তো পরে আমির সাহেব বললেন যে দেখেন, এই ধরনের ঘটনা অনেক সময় অনেক কিছু হতে পারে যেটার ব্যাখ্যা নেই, আর এটা নিয়ে বেশি একটা কিছু কারো বলারও প্রয়োজন নেই, এটা আপনি চেপে যান, কারণ এটা একটা মানে অস্বাভাবিক একটা ঘটনা। ওকে, সো অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের সাথে 2জন নতুন অতিথি জয়েন করেছেন। আমি প্রথমে যাচ্ছি আপনার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনি আপনার ঘটনাটা চলে যাবো। আপনার খুব ছোট্ট একটা ঘটনা রয়েছে আপনার কাছে, রাইট? শুনি আমরা ঘটনাটা, বলেন প্লিজ। হ্যালো, আমি মিজান। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। আমি গুলশান 1 থেকে এসেছি। ওকে, শুনি আপনার ঘটনা। আমি বেসিক্যালি যে ঘটনাটি বলতে চাচ্ছি, এটি আমার ছোটবেলায় ঘটে যাওয়া আমার গ্রামের বাড়ির ঘটনা। প্রথমে আমি আমার গ্রামের বাড়ির একটা বর্ণনা দেই।
আমার গ্রামের বাড়িটা এরকম একটা জায়গাতে যে ওখানে বাড়িটার প্রায় 3 দিক দিয়েই বাঁশঝাড় অবস্থিত। আর এরকম একটা জায়গাতেই আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা। আর আমি ছোটবেলায় নামাজ পড়তাম, প্রায় 4 থেকে 5 ওয়াক্ত নামাজই পড়তাম। আর তখনই একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় ওযু করার জন্য বাড়ির পিছনে গেলাম। বাড়ির পিছনে যাওয়ার পরে গ্রাম অঞ্চলে নর্মালি টিউবওয়েল গুলা বাড়ির পিছনেই থাকে। আর ওখানে গেলাম, ওখানে যাওয়ার পরে বাড়ির পিছনে আবার নদী, ওই নদীর দিকে তাকালাম। নদীর দিকে তাকানোর পরে ওখানে একটা গাব গাছ ছিল। আবার ওখানে আগের যারা আমাদের মানে মুরব্বী আছে তারা বলতো যে ওই জায়গাটা নাকি খুব বেশি একটা ভালো না। আর সেই বিধায় ওখানে তাকানোর পরেই একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম, যেটা সেখানে থাকার কথা না। ওখানে নর্মালি ওই সময়ে মানুষ যায় না। আর তারপরে দেখলাম যে একটা সিএনজির মতো কিছু একটা, বাট সেটা স্টিল দাঁড়িয়ে আছে। এটার উপর দিয়ে মানুষের আকৃতি, নিচের দিক দিয়ে মানুষের পায়ের মতো। তারপরে আমি প্রায় 1 মিনিটের মতো সেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা কোনো নড়াচড়া করছে না। তারপর আমি চিৎকার করলাম। তারপরে সবাই যারা আছে তারা সবাই, আমার নানু তখন ছিল, নানু গেল, বাকিরা যারা আছে সবাই গেল। যাওয়ার পরে সেই জিনিসটা ভ্যানিশ, আর কিছুই ছিল না। তারপরে সবাই নিচে নামলো, দেখলো কোনো কিছুই নেই, কিন্তু সেটা চলেই গেছে এক প্রকার ওখান থেকে। তার কিছুক্ষণ পরে একজন গেল নিচে, যাওয়ার পরে সন্ধ্যার পরে একজন আবার সেই জিনিসটা, একই জিনিসটা দেখতে পেল। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে সবাই যখন গেল তখন এটা কি হলো, তখন এটা ছিল না। এটা আমার কাছে খুবই অদ্ভুত বলে মনে হলো। তেমনি আপনাদের কাছে যদি এটার কোনো ব্যাখ্যা থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। অনেক ধন্যবাদ আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শারমিন বলছি নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন এটা জানতে চাবো না, কারণ আপনি অলওয়েজ ভালো থাকেন এবং আশা করি ভবিষ্যতে ভালো থাকবেন। আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করতেছি আপনার ভালো লাগবে। ভালো লাগলে ঘটনাটা শেয়ার করবেন প্লিজ। ঘটনাটা হচ্ছে, আমি একটা রেস্টুরেন্টে জব করি, আমি সেখানে ম্যানেজার। সো বেসিক্যালি আমি এভরিডে কাজে যাই না, মানডে টু ফ্রাইডে। তো মানডে টু ফ্রাইডে আমি কাজে যখন যাই আমি ট্রেন ইউজ করি, কারণ আমার বাসার থেকে আমার কাজের জায়গা অনেক দূরে। আমার কাজে যেতে 1 ঘন্টা সময় লাগে। তো আমি এর জন্য ট্রেন ইউজ করি। তো ট্রেনে যখন আমি যাই তখন এভরিডে আমি যখন কাজে যাই তখন আমার সাথে আমি কন্টিনিউ অনেক মানুষকে দেখতে পাই। আমি প্রায় 3-4 বছর ধরে ট্রেনে করে কাজে যাচ্ছি। তো আমার সাথে আমি আরো কয়েকজনকে দেখতে পাই যে একই সময় তারা ট্রেন ধরতেছে। তো ঠিক এরকমই একটা কাপলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাপলটা, আমি যখন ট্রেনে উঠতাম তারা ঠিক আমার স্টপের আগে অথবা আমার স্টপের আগেই তারা ট্রেন ধরতো। তো আমি যেখানে ঢুকতাম এভরিডে আমি সেম জায়গা দিয়ে ঢুকতাম ট্রেনের। তো ওই জায়গাটার মধ্যেই আমি তাদেরকে দেখতে পেতাম, ওই বগিটার মধ্যে তারা এক জায়গায় বসে থাকতো এবং আমি অলওয়েজ তাদের সামনাসামনি হয়ে বসতাম। তো বসার পরে আমি তাদের সাথে কখনোই কথা বলিনি। আজকে প্রায় 3-4 বছর ধরে আমি সেম জায়গায় কাজ করতেছি, তাদের সাথে আমি কখনোই কথা বলি নাই বা তারাও আমার সাথে কথা বলে নাই। জাস্ট আমাকে দেখলে ওরা একটা স্মাইল দিত, আমিও একটা স্মাইল দিতাম, দ্যাটস ইট। তো একদিনের ঘটনা, তো আমি যখন ট্রেনে উঠলাম আমি আজকে খেয়াল করলাম যে মহিলাটা নাই, শুধু লোকটা বসে আছে। লোকটা পেপার পড়তেছে, লাইক প্রতিদিনই তারা পেপার পড়তো, কেউ কারোর সাথে কথা বলতো না। মহিলাটাও কথা বলতো না লোকটার সাথে, লোকটাও কথা বলতো না তাদের সাথে, বাট তারা দুজন একসাথেই বসতো। তো আমি এটা ধারণা করে নিছিলাম যে তারা হয়তো বা হাজবেন্ড ওয়াইফ হবেন। তো আজকে আমি দেখলাম যে মহিলাটা নাই। তো নাই দেখার পরে আমি খুব কিউরিয়াসিটি ফিল করলাম, খুব কিউরিয়াস হয়ে আমি তার কাছে গেলাম, গিয়ে তারে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো, তো আমার সাথে যে মহিলাটা থাকে উনি কে।
তখন সে আমাকে বলল যে মহিলাটা তার ওয়াইফ। আমি বললাম যে ও কোথায়, আজকে তাকে নেই কেন, আমি তাকে আজকে দেখতে পাচ্ছি না কেন। তখন সে বলল যে আজকে সে সিক, কালকে আসবে। তো ঠিক আছে, জানতে পারলাম, কথায় কথায় জানতে পারলাম তারা একই কোম্পানিতে জব করে। তো এনিওয়ে সেদিনের মতো আমি চলে গেলাম কাজে। পরের দিনের ঘটনা, পরের দিন আজকে পরের দিন দেখলাম যে মহিলাটা আসছে কাজে, অথচ লোকটা নাই, এবং ঠিক সবসময়ের মতোই পেপার করতেছে। তো যাই হোক, আমি মহিলাটার পাশে যেয়ে বসলাম এবং তাকে হাই, হ্যালো, হাউ আর ইউ এগুলা বলে তাকে জিজ্ঞেস করলাম যে তোমার শরীর আজকে কেমন, কালকে তো সিক ছিলা তুমি, আজকে কেমন ফিল করতেছো। তখন মহিলাটা অনেক সারপ্রাইজড হয়ে গেল। সারপ্রাইজড হয়ে আমাকে জিজ্ঞেস করলো যে আমি সিক, তোমাকে কে বললো? তখন আমি বললাম যে কেন, তোমার হাজবেন্ড, তোমরা যে প্রতিদিন কাজে যাও এটা আমি দেখি, এর জন্য আমি অ্যাকচুয়ালি কিউরিওসিটি ফিল করে তোমার হাজবেন্ডকে জিজ্ঞেস করছি যে তুমি কোথায়। তখন সে বললো যে তুমি সিক। তখন মহিলাটা আরো সারপ্রাইজড হয়ে গেল। সারপ্রাইজড হয়ে প্রায় 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পর্যন্ত সে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিল। তারপরে সে আমাকে বলল যে তার হাজবেন্ড আজ থেকে 6 বছর আগে মারা গেছে। ওই কোম্পানিতে, ওনারা একটা কোম্পানিতে জব করতেন, সেই মেশিনের সাথে আঘাত পেয়ে তার হাজবেন্ড মারা যায় আজ থেকে 6 বছর আগে। তো সেই সুবাদে এখনো ওখানে সে জব করে এবং তার একটা ছেলে আছে, সেই ছেলেকে সে টেক কেয়ার করে। তখন আমি তাকে বললাম যে না, আমি এভরিডে তোমাদেরকে দেখি, তোমরা একসাথে কাজে যাও, কেউ কারোর সাথে কথা বলো না, তুমিও পেপার পড়ো, তোমার হাজবেন্ডও পেপার পড়ে। পরে মহিলাটা আমাকে বলল যে না, এটা হতে পারে না। তো মহিলার সাথে একই কোম্পানিতে কাজ করে আরেকজন ছিল। তখন সে তাকে ডেকে আমাকে বলল যে তুমি আর কি আমাকে বোঝাতে বলল যে অ্যাকচুয়ালি সে যেটা বলছে সেটা সত্যি, বাট আমি তো নিজের চোখে বিশ্বাস করব নাকি ওই মহিলাটা যেটা বলতেছে সেটা বিশ্বাস করব। আমি অনেক কনফিউজড হয়ে গেলাম। তারপরে যাই হোক, আমি আরো খবর টবর নিলাম মহিলাটার সাথে। একদিন আমি সেই কোম্পানিতেও গেলাম এটা সত্যতা জানার জন্য। তখন আমি দেখলাম যে আসলে লোকটা মারা গেছে। এরপরের থেকে আমি কখনো ওই লোকটাকে আর দেখি নাই, এবং হয়তো বা থাকলেও থাকতে পারে। আমি আর সেই মহিলাটার সাথে একই বগিতে ট্রেনে আর কখনোই উঠতাম না। রাসেল ভাই, এই এখন পর্যন্ত এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই যে আসলে লোকটা কে ছিল। এটাই ছিল আমার ঘটনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ডিয়ার লিসেনার, আশা করি এই ভূত প্রেমের বাছাই করা ভয়ানক ঘটনাগুলো আপনাদের মাঝে ভালো লেগেছে। তবে কার ঘটনা সব থেকে আপনাদের কাছে প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যে রাসেল ভাই, আফনান ভাই, ডক্টর আলিফ ভাই, ডক্টর বাবু ভাই, এনাদের মাঝে কার ঘটনা সব থেকে আপনাদের কাছে প্রিয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তবে আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের ঘটনা শুনেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা পুরাতন লিসেনার রয়েছেন, এই চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই এই চ্যানেলে ঘুরে আসবেন এবং পুরাতন এপিসোডগুলো উপভোগ করবেন। প্রত্যেকটি এপিসোডেই বাছাই করা ভয়ানক ঘটনা দেয়া আছে। তো আজকের জন্য এখানে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর সাথেই আছেন। আমাদের গল্প শুরু হচ্ছে এখন থেকে। গল্পটির নাম রাতের শেষ ট্রেন। চাঁদের আলোহীন এক শীতের রাত, গ্রামের পুরনো রেল স্টেশন দাহুকপুর স্টেশন বহু বছর ধরে প্রায় বদ্ধ। মাঝে মধ্যে শুধু একটা ট্রেন আসে, এখানে থামে এবং সেটা রাত 1:20। লোকজনের মধ্যে গুজব আছে শেষ ট্রেনটা নাকি মানুষের জন্য নয়, অন্য কারো জন্য। রাত 12টার দিকে শামসু নামের এক যুবক বাড়ি ফিরছিল। শর্টকাট ধরে স্টেশনের পাশ দিয়ে যেতেই কানে এলো টেনে আনা দীর্ঘ একটা চিৎকার, বাঁচাও
বাঁচাও বাঁচাও। শামসু ভয় পেল, ভাবলো কেউ হয়তো বিপদে পড়েছে। স্টেশনের ভাঙ্গাচোরা প্ল্যাটফর্মে উঠে দেখলো পুরো জায়গাটা যেন বরফের মতো ঠান্ডা। হাওয়া নেই, শব্দ নেই, শুধু একটা পুরনো লাইট পোস্ট টিম টিম করে চলছে। ঠিক তখনই শামসু দেখলো একজন ঘোমটা টানা মহিলা প্ল্যাটফর্মের এক কোনায় দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, শরীরও নড়ছে না। মহিলার পায়ের নিচে পানি পড়ার শব্দ, টপ টপ, কিন্তু চারপাশে তো কোনো পানি নেই। কিছুটা ভয় পেল শামসু, কিন্তু ভয় পাওয়ার পরে শামসু ভয় পেয়েও জিজ্ঞাসা করলেন, আপা, আপনাদের সাহায্য লাগবে? আপনি কি কোনো বিপদে পড়েছেন? আমাকে বলতে পারেন। মহিলা এবার ধীরে ধীরে মুখ তুলল। ঘোমটা সরে যেতেই শামসুর বুকের ভেতর জমে গেল। মহিলার চোখ দুটো নেই, শুধু ফাঁকা গহ্বর, আর পানি ঝরছে সেই গহ্বর থেকেই। এর কিছুক্ষণ পরেই ভো ভো করে দূর থেকে ট্রেনের হুইসেল আসলো। এই ট্রেনে কখনো ট্রেন আসে না, তারপরেও আজকে হঠাৎ করে এই স্টেশনে ট্রেন আসতেছে কিসের জন্য, সেটা শামসু আসলে কোনোভাবেই বুঝতে পারতেছে না। ট্রেনের শব্দে বা ট্রেনের জাগনির শব্দে পুরো প্ল্যাটফর্মটাই কাঁপতে লাগলো। ট্রেনটা ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। পুরো ট্রেনটায় কোনো আলো নেই, সব কামরা অন্ধকার, শুধু জানালাগুলো থেকে অসংখ্য হাত বেরিয়ে আছে। কেউ যেন বের করার চেষ্টা করছে, অথবা ভিতর থেকে কেউ যেন সবগুলো মানুষকে টান করে ধরে আছে। মহিলা শামসুর পিছন থেকে বলল, ওরা আমাকে নিয়ে গিয়েছিল, এখন তোমাকে ডাকছে। শামসু পিছনে তাকালো। মহিলা না থাকায় চোখের গহ্বরের রক্তে ভরা, আর তার মুখ ফাঁকা হয়ে ছুড়ে দিচ্ছে একটা বিকট রকমের হাসি। শামসু এবার সত্যি অনেক ভয় পেয়ে গেল। ট্রেনের প্রথম কামরার দরজায় সক্রিয়ভাবে খুলে গেল। ভিতরটা সম্পূর্ণ কালো, কিন্তু শোনা যাচ্ছে হাজারো মানুষের একসঙ্গে হাজারি আর কান্নার শব্দ। হঠাৎ শামসুর কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল। সে ঘুরেই দেখলো ট্রেনের ভিতর থেকে এক মুখবিহীন মানুষ বাইরে তাকিয়ে আছে। চোখ নেই, মুখ নেই, শুধু একটা ফাঁকা মাংসহীন মুখোশ। লোকটা হাত বাড়িয়ে বলল, চলো, তুই যাবি আজকে আমাদের সঙ্গে। এটার পর শামসু আসলে ভীষণভাবে ভয় পেয়ে গেল। সে আসলে কি করবে বুঝতে পারতেছিল না। তার শরীর একদম জমে গেছে। তারপরও সে আসলে চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে চিৎকার করতে পারতেছে না। অবশেষে সে আসলে কিছুটা মানে পালানোর চেষ্টা করার পর মানে দেখলো যে কোনোভাবেই তার শরীর সামনের দিকে যাচ্ছে না, কেউ যেন তাকে পিছন থেকে টেনে রেখেছে। তারপরও জোর করে সে মাটিতে হেসে দিয়ে একটা সিঁড়ি ধরতে পারলো। সেই সিঁড়িটা ধরার পর সেই সিঁড়িটা আর কোনোভাবেই ছাড়তে